আমার নাম সবিতা দেশমুখ। বয়স ৬২ বছর। আমি পুনের কোথরুড এলাকার একটি পুরনো কিন্তু অত্যন্ত মজবুত এবং সম্মানিত সোসাইটিতে থাকি। আমি একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা। ৩৫ বছর ধরে আমি বাচ্চাদের সাহিত্য এবং জীবনের মূল্যবোধ শিখিয়েছি। ১৫ বছর আগে যখন আমার স্বামীর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল, তখন আমার দুনিয়া উজাড় হয়ে গিয়েছিল। কিন্তু আমি হার মানিনি। আমি আমার আদর্শ, পরিশ্রম আর পেনশনের জোরে নিজের জীবনকে পুনরায় গুছিয়ে নিয়েছিলাম। আমার সকাল আজও ৫:৩০টায় শুরু হয়। প্রথমে আমি স্নান সেরে আমার ব্যালকনিতে রাখা তুলসী গাছে জল দিই। তারপর রান্নাঘরে গিয়ে নিজের জন্য আদা আর এলাচ দেওয়া কড়া চা তৈরি করি। চায়ের সেই সুবাসে আর সংবাদপত্রের পাতায় আমি নিজের এক আজাদ, শান্তিময় এবং আত্মনির্ভর জীবনের আমেজ পাই। আমার কাছে স্বামী রেখে যাওয়া কিছু ফিক্সড ডিপোজিট আছে এবং এই ৩ কামরার পৈতৃক বাড়িটি আছে, যার দাম আজকের সময়ে কোটি কোটি টাকা। আমি কখনো আমার ছেলের কাছে ১ টাকারও আশা রাখিনি। সোসাইটির মানুষ আমাকে খুব শ্রদ্ধা করে। সবজিওয়ালা থেকে শুরু করে সোসাইটির দারোয়ান পর্যন্ত সবাই আমাকে সবিতা তাই বলে ডাকে। আমার জীবন খুবই স্বচ্ছ এবং শান্ত ছিল। আমার সবসময় এই নিয়ে গর্ব হতো যে আমি একা লড়াই করে একটা খুব সংস্কারী এবং বুদ্ধিমান ছেলেকে বড় করেছি। আমি আমার পুরো যৌবন, আমার সব ছোট ছোট খুশি তার উচ্চশিক্ষা আর কেরিয়ারের জন্য কোনো অভিযোগ ছাড়াই বিসর্জন দিয়েছিলাম। রোহন। আমার ছেলের নাম রোহন। ৩২ বছরের আমার রোহন এখন হিঞ্জেবাড়ির একটি মাল্টিন্যাশনাল আইটি কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। একটা সময় ছিল যখন রোহন আমাকে ছাড়া তার দিন শুরু করতে পারত না। যখন সে স্কুল বা কলেজে পড়ত, বাড়ি ফিরেই দরজা থেকে প্রথমেই আওয়াজ দিত, মা, খুব খিদে পেয়েছে, আজ খাবারে কি বানিয়েছ? তার সেই গলার আওয়াজ আমার পুরো ঘরের নিস্তব্ধতাকে খুশিতে ভরিয়ে দিত। সে আমার গর্ব ছিল, আমার দুনিয়ার একমাত্র কেন্দ্র ছিল। কিন্তু তারপর ২ বছর আগে তার জীবনে নেহা এলো এবং আমার দুনিয়া ধীরে ধীরে সরে যেতে লাগল। নেহা একজন খুব মডার্ন, সুন্দরী এবং উচ্চাকাঙ্ক্ষী ইন্টিরিয়ার ডিজাইনার। রোহন যখন প্রথমবার তাকে আমার সাথে দেখা করাতে এনেছিল, তখন সে খুব মিষ্টি করে কথা বলত। সে আমার পা ছুঁয়ে প্রণাম করেছিল, আমার হাতের রান্নার খুব প্রশংসা করেছিল এবং বলেছিল যে সে এই ঘরকে সবসময় আগলে রাখবে। আমি খুব খুশি ছিলাম। বিয়ের পর এটা ভেবে যে নতুন দম্পতির নিজস্ব গোপনীয়তা প্রয়োজন, আমি আমার টাকা দিয়ে হিঞ্জে বাড়ির কাছে একটা আলিশান ফ্ল্যাটের ডাউন পেমেন্ট দিতে সাহায্য করেছিলাম। শুরুর কয়েক মাস সবকিছু ঠিক ছিল, কিন্তু তারপর জিনিসগুলো খুব ঠান্ডা এবং পরিকল্পিতভাবে বদলাতে লাগল। রোহনের আমার বাড়িতে আসা কমে গেল। যে ছেলে অফিস থেকে ফেরার সময় আমাকে রোজ ফোন করত, তার ফোন এখন শুধু রবিবার সকালে এক দায় সারা কথাবার্তার জন্য আসতে লাগল। আমাদের দেখা হওয়াগুলো এখন কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের মতো হয়ে গিয়েছিল। আগে থেকে ঠিক করার সময়ের বাধ্যবাধকতা আর আবেগহীন শূন্যতা। নেহা যখনই আমার বাড়িতে আসত, তার মুখে একটা খুব মেপে রাখা কৃত্রিম হাসি থাকত। সে আমার ঘরের পুরনো জিনিসগুলোকে, আমার সাধারণ জীবনযাত্রাকে খুব অবজ্ঞার চোখে দেখত। যদিও সে কখনো সরাসরি কিছু বলতো না, তার কথাগুলো সবসময় চিনির রসে ডুবিয়ে বলা হতো। আমার বিরুদ্ধে তাদের এই ষড়যন্ত্র, এই মানসিক খেলা তখন শুরু হলো যখন তারা খুব চালাকির সাথে আমার বুদ্ধি এবং আমার স্মৃতির ওপর প্রশ্ন তুলতে শুরু করল। আমার আজও সেই অলক্ষণে দিনটির কথা মনে আছে। গত মাসেরই একটা রবিবার ছিল। আমি রোহনের পছন্দের পুরনপলি আর আমটি বানিয়েছিলাম। ওরা দুজনে দুপুরের খাবারে এসেছিল। ঘরের পরিবেশ আগে থেকেই কেমন যেন ভারী হয়েছিল। ডাইনিং টেবিলে বসে খাবার পরিবেশনের সময় নেহা হঠাৎ এক দীর্ঘশ্বাস ফেলল এবং খুব চিন্তা প্রকাশ করে বলল, মা, আপনার মনে আছে গত সপ্তাহে আপনি গ্যাসের বার্নার খোলা রেখে দিয়েছিলেন? ভাগ্যিস আমি সেদিন হঠাৎ চলে এসেছিলাম, না হলে পুরো বিল্ডিংয়ে আগুন লেগে যেতে পারত। আমি থমকে গেলাম। আমার হাতে ধরা চামচটা ওখানেই থমকে গেল। আমি অবাক হয়ে বললাম, নেহা, তুমি কি বলছ? আমি কোনো গ্যাস খোলা রাখিনি, আর তুমি তো গত ২ সপ্তাহ এখানে আসোইনি। রোহন সঙ্গে সঙ্গে তার প্লেট থেকে মুখ তুলে আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কোনো বড় ভুল করছি বা হয়তো আমার মানসিক ভারসাম্য বিগড়ে যাচ্ছে। মা, রোহন খুব গম্ভীর, প্রায় একজন ডাক্তারের মতো গলায় বলল, নেহা ঠিকই বলছেন।
আপনি আজকাল জিনিসপত্র খুব ভুলতে শুরু করেছেন, আপনার মনে থাকে না। কালও আপনি আমাকে ফোন করে বলেছিলেন যে আপনি ব্যাংকে যাচ্ছেন আর পাসবই খুঁজে পাচ্ছেন না, অথচ কাল তো দ্বিতীয় শনিবার ছিল, ব্যাংক বন্ধ ছিল। আমার মাথা ঘুরতে লাগল, আমার হৃৎস্পন্দন বেড়ে গেল। আমি এমন কোনো ফোন করিনি। আমি রোহনকে বোঝানোর অনেক চেষ্টা করলাম। রোহন বাবা, আমার সব কিছু মনে থাকে, আমার স্মৃতিশক্তি একদম ঠিক আছে। তুমি আমার ফোন চেক করতে পারো, আমি কাল তোমাকে কোনো কল করিনি। কিন্তু নেহা ধীরে ধীরে টেবিলের ওপর থেকে রোহনের হাত ধরল এবং এক কৃত্রিম বিষাক্ত সহানুভূতিভরা স্বরে বলল, রোহন, বয়সের সাথে এমনটা হয়। আমাদের মায়ের ওপর রাগ করা উচিত নয়, বরং ওনার খেয়াল রাখতে হবে। উনি এত বড় বাড়িতে একা থাকেন, কালকে কোনো একটা ঘটনা ঘটে গেলে আমরা তো নিজেদের কোনোদিন ক্ষমা করতে পারব না। সেদিন আমার প্রথমবার মনে হলো যেন আমারই পৈতৃক বাড়িতে, আমারই ডাইনিং টেবিলে আমার বিরুদ্ধে কোনো এক বড় এবং ভয়ানক ষড়যন্ত্র করা হচ্ছে। তারা আমাকে মিথ্যেবাদী, বিভ্রান্ত এবং মানসিকভাবে দুর্বল প্রমাণ করার পুরো প্রস্তুতি নিয়ে ফেলেছিল। এটা শুধু একটা ভুল বোঝাবুঝি ছিল না, এটা ছিল এক সুচিন্তিত রণনীতি। আমার ভেতরটা হাঁপিয়ে উঠতে লাগল। যাওয়ার সময় যখন আমি দরজায় দাঁড়িয়েছিলাম, রোহন খুব সহজভাবে আমার ফোন চাইল। মা, আপনার ফোনটা খুব পুরনো হয়ে গিয়েছে আর হ্যাং করছে, দিন তো, আমি এটার সফটওয়্যার আপডেট করে দিই। এতে একটা নতুন সিকিউরিটি ফিচারও দিয়ে দিই, যাতে কখনো ফোন হারিয়ে গেলে বা আপনি রাস্তা ভুলে গেলে আমরা আপনাকে খুঁজে পাই। আমি একজন মায়ের মতো নিজের রক্তের ওপর বিশ্বাস করে কোনো কিছু না ভেবেই ফোনটা আমার ছেলের হাতে দিয়ে দিলাম। আমি কি জানতাম যে সে আমার ফোনে আমার সুরক্ষার জন্য নয়, বরং আমার স্বাধীনতাকে বন্দী করার জন্য একটা ট্র্যাকার অ্যাপ বসিয়ে দিচ্ছিল। ওরা চলে যাওয়ার পর আমি আমার পুরনো সোফায় বসে রইলাম। ঘরে এক ভুতুরে নিস্তব্ধতা ছিল। একজন মা তার ছেলেকে জন্ম দেয়, তাকে হাঁটতে শেখায়, আর সেই ছেলে একদিন নিজের স্ত্রীর ইশারায় নিজের মাকেই মানসিকভাবে অসুস্থ প্রমাণ করতে উঠে পড়ে লাগে। এই অপমান এতটাই গভীর ছিল যে এটা আমার ভেতরের মাকে মেরে ফেলেছিল এবং এক সতর্ক মহিলার জন্ম দিয়েছিল। সেই রবিবারের পর থেকে আমার ঘরের বাতাসই যেন বদলে গিয়েছিল। রোহন আর নেহা চলে যাওয়ার পর যখন আমি আমার ফোন আবার হাতে নিলাম, তখন এতে কেমন একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করতে লাগলাম। শুরুতে আমার মনে হলো হয়তো আমার মনের ভুল, কিন্তু যেমন যেমন দিন কাটতে লাগলো, কিছু খুব সূক্ষ্ম কিন্তু ডরাওনা বদল আমার রোজকার জীবনে ঢুকে পড়ল। আমার ফোন, যেটাকে আমি দিনে মাত্র 1 বা 2 বার চার্জ করতাম, এখন দুপুর হতেই পুরোপুরি ডিসচার্জ হতে শুরু করল। যখনই আমি সেটা ছুঁতাম, ওটা পিছন থেকে হালকা গরম থাকত, যেন ওর ভেতরে কোনো মেশিন অনবরত কাজ করছে। সবচেয়ে অদ্ভুত ঘটনা তো তখন ঘটল যখন মঙ্গলবার সকালে আমি চা খেতে খেতে সংবাদপত্র পড়ছিলাম এবং আমার ফোনের স্ক্রিনে একটা ব্যাংকের এসএমএস ভেসে উঠল। এর আগে যে আমি সেই মেসেজটা খুলে পড়তে পারতাম, সেই নোটিফিকেশন নিজে নিজেই স্ক্রিন থেকে গায়েব হয়ে গেল। আমি ঘাবড়ে গিয়ে ইনবক্স খুললাম। ওটা আমার ব্যাংক থেকে আসা একটা অ্যালার্ট ছিল, যেখানে লেখা ছিল যে আমার নেট ব্যাংকিং অ্যাকাউন্টে লগ করার একটি ব্যর্থ চেষ্টা করা হয়েছে। আমার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। আমি প্রযুক্তির বিষয়ে খুব বেশি পটু নই, কিন্তু এতটাই বোকাও নই যে এটা বুঝতে পারবো না যে কেউ আমার টাকার কাছে পৌঁছানোর চেষ্টা করছে। গত কয়েক মাস ধরে নেহা যেভাবে আমার ফিক্সড ডিপোজিট আর এই পৈতৃক বাড়ির দামের ব্যাপারে ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন করত, সেগুলো এখন একটা ভয়ঙ্কর ধাঁধার টুকরোর মতো একে অপরের সাথে জুড়তে শুরু করল। আমি তৎক্ষণাৎ আমার আলমারি খুললাম এবং আমার ব্যাংকের পাসবই ও উইলের কাগজপত্রে চেক করলাম। ওগুলো ওখানেই ছিল যেখানে আমি রেখেছিলাম, কিন্তু আমার মনের শান্তি পুরোপুরি কেড়ে নেওয়া হয়েছিল। পরদিন বুধবার দুপুরে আমাকে আরও এক গভীর এবং তিতকোটে সত্যের মুখোমুখি হতে হলো। ঘরে একা বসে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসছিল, তাই ভাবলাম একটু তাজা হাওয়া খেয়ে আসি আর বাজার থেকে কিছু তাজা সবজি নিয়ে আসি। পুনের সেই কাঠ ফাটা দুপুরে আমি ছাতা নিয়ে পাশের বাজারে গিয়েছিলাম। আমি সবেমাত্র ঢেঁড়স আর টমেটো বাছছিলাম, এমন সময় আমার ফোন বেজে উঠল। রোহনের ফোন ছিল। আমি ফোন ধরতেই কোনো হ্যালো না বলে সে খুব কড়া এবং প্রায় বকা দেওয়ার সুরে জিজ্ঞেস করল, মা, আপনি কড়া রোদে বাজারে কি করছেন? আপনি বাড়িতে কেন নেই? আমার হাত থেকে সবজির থলি প্রায় পড়েই যাচ্ছিল। আমার হার্টবিট বেড়ে গেল। আমি রোহনকে বলিনি যে আমি বাজারে যাচ্ছি, আমি কাউকে বলে বেরোইনি। আমি আমার কাঁপানো কণ্ঠস্বর নিয়ন্ত্রণে এনে জিজ্ঞেস করলাম, রোহন, তুমি কিভাবে জানলে যে আমি বাজারে আছি? ফোনের ওপারে এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছেয়ে গেল, যেন সে নিজের জবাব ভাবছে। তারপর সে সেই একই গ্যাস লাইটিং করার সুরে বলল, মা, আপনি আবার ভুলে গেলেন? সকালেই তো আপনি আমাকে ফোন করে বলেছিলেন যে আপনি আজ সারাদিন ঘরে বিশ্রাম নেবেন কারণ আপনার হাঁটুতে ব্যথা আছে।
আর এখন নেহা ওই রাস্তা দিয়ে যাচ্ছিল, ও আপনাকে বাজারে দেখেছে। মা, আপনি আজকাল যা খুশি বলে ভুলে যান, এটা ঠিক নয়, আপনাকে ডাক্তার দেখাতেই হবে। রাস্তার মাঝখানে সেই ভিড় আর গোলমালের মধ্যেও আমার মনে হলো যেন আমি একদম একা হয়ে গিয়েছি। নেহা ওই রাস্তা দিয়ে যেতেই পারত না, কারণ বাজারের ওই অংশটি ছিল নো পার্কিং জোন এবং ওখানে কোনো গাড়ি আসতে পারত না। ও মিথ্যে বলছিল। আমার নিজের ছেলে আমার চোখের সামনে এত নিখুঁতভাবে মিথ্যে বলছিল এবং আমাকেই পাগল প্রমাণ করার চেষ্টা করছিল। সেই মুহূর্তে আমার ভেতরে একটা আগ্নেয়গিরি ফাটার জন্য তৈরি ছিল। আমার মন চাইছিল যে আমি ওখানেই রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করি, ওকে বলি যে আমি কোনো বয়স্ক, দুর্বল আর মস্তিষ্ক বিকৃত মহিলা নই। কিন্তু আমি আমার মুঠো শক্ত করলাম, একটা দীর্ঘশ্বাস নিলাম এবং চোখের জল চোখের কোণেই শুকিয়ে নিলাম। আমি খুব শান্ত আর ধীর গলার আওয়াজে বললাম, হয়তো তুমি ঠিক বলছো রোহন। আমি বাড়ি যাচ্ছি। আমি ফোন কেটে দিলাম। সেদিন আমি বুঝে গিয়েছিলাম যে যদি আমি কাঁদি, যদি আমি মেজাজ হারাই, তবে ওরা আরও বেশি প্রমাণ পেয়ে যাবে যে আমার মানসিক অবস্থা ঠিক নেই। আমাকে আমার আবেগের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ রাখতে হবে। আমার শত্রু বাইরে ছিল না, সে আমার নিজের পরিবারের অংশ ছিল এবং সে আমার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছিল। বাড়ি ফেরার সময় আমার পা নিজে নিজেই আমাদের সোসাইটির বাইরে থাকা একটা ছোট মোবাইল রিপেয়ারিং দোকানের দিকে ঘুরে গেল। ওই দোকানটা কদম কাকার ছিল। ৬০ বছরের কদম কাকা গত ২০ বছর ধরে ওখানে ইলেকট্রনিক জিনিস মেরামত করছিলেন। তিনি আমাকে খুব শ্রদ্ধা করতেন এবং প্রায়ই আমার স্বামীর সাথে চা খেতেন। আমি দোকানের ভেতর পা রাখলাম। সেখানে সোল্ডারিং আয়রন আর পোড়া তারের একটা অদ্ভুত গন্ধ ছিল। কদম কাকা তার মোটা চশমার আড়াল থেকে আমাকে দেখলেন আর হাসলেন। আরে সবিতা তাই, আজ এদিকে কি মনে করে? সব ঠিক আছে তো? আমি আমার ফোনটা ওনার কাউন্টারে রেখে দিলাম। আমার হাত তখনও হালকা কাঁপছিল। আমি এদিক ওদিক তাকালাম কেউ শুনছে কিনা। তারপর নিচু স্বরে বললাম, আমার এই ফোনটা একটু চেক করুন। রবিবার থেকে এটা খুব গরম হচ্ছে, ব্যাটারি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর আর আমার মনে হচ্ছে যেন কেউ আমার ফোনের ভেতর থেকে আমার সব কথা শুনছে, আমার মেসেজ পড়ছে। কদম কাকার হাসি গায়েব হয়ে গেল। তিনি আমার চোখে সেই আতঙ্ক দেখে নিয়েছিলেন যা আমি লুকানোর চেষ্টা করছিলাম। তিনি কিছু না বলে ফোনটা নিজের কম্পিউটারের সাথে জুড়লেন এবং নিজের স্ক্রিনে কিছু কোডিং দেখতে লাগলেন। ১৫ মিনিটের গভীর পরীক্ষার পর তিনি একটা দীর্ঘশ্বাস ছাড়লেন এবং চশমা খুলে টেবিলে রাখলেন। তাই ওনার গলায় একটা অদ্ভুত অস্থিরতা ছিল। এই ফোনটা কি আপনি গত কয়েকদিনে কাউকে দিয়েছিলেন? আমি চোখ বন্ধ করলাম এবং ভারী মনে জবাব দিলাম, আমার ছেলে নিয়েছিল, বলেছিল সফটওয়্যার আপডেট করবে। কদম কাকা দুঃখ পেয়ে মাথা নাড়লেন। তিনি নিজের কম্পিউটার স্ক্রিনটা আমার দিকে ঘুরিয়ে দিলেন, যেখানে কিছু অদ্ভুত নাম আর ফাইল দেখা যাচ্ছিল। তাই এটা কোনো সফটওয়্যার আপডেট নয়। আপনার ফোনে একটা হিডেন স্পাইওয়্যার অর্থাৎ গোয়েন্দাগিরি করার অ্যাপ বসানো হয়েছে। এটা এতটাই বিপজ্জনক যে এটা স্ক্রিনে কোথাও দেখা যায় না। এটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে। যে এটা বসিয়েছে সে এই মুহূর্তে নিজের ফোন বা ল্যাপটপে দেখতে পাচ্ছে যে আপনি কোথায় আছেন। আপনার ফোনের জিপিএস প্রতি ৫ মিনিটে আপনার লোকেশন তাকে পাঠিয়ে দিচ্ছে। আমার হৃৎপিণ্ড জোরে ধরফর করতে লাগল। কিন্তু যে কথাটি তিনি এরপর বললেন তা আমার পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিল। শুধু লোকেশনই নয়, তাই এই অ্যাপ আপনার সব ইনকামিং এসএমএস আর হোয়াটসঅ্যাপ মেসেজও পড়তে পারে। যদি ব্যাংক থেকে কোনো ওটিপি আসে, তবে সেই ওটিপি আপনার দেখার আগেই তাদের কাছে পৌঁছে যায়, আর তারা ওখান থেকে বসে এই ফোনের মাইক অন করতে পারে। অর্থাৎ আপনি বাড়িতে কি কথা বলছেন ওগুলো সব শুনতে পাচ্ছে। আমার কানে যেন শাঁ শাঁ আওয়াজ হতে লাগল। আমার সেই ব্যাংকের মেসেজটা মনে পড়ল, যা নিজে থেকেই স্ক্রিন থেকে গায়েব হয়ে গিয়েছিল। আমার নেহার সেই মিষ্টি কিন্তু বিষাক্ত কথাগুলো মনে পড়ল। ওরা আমার কাকার পেছনে ছিল। ওরা আমাকে পাগল প্রমাণ করে আইনিভাবে অযোগ্য ঘোষণা করতে চেয়েছিল, যাতে আমার সব সম্পত্তিতে ওদের অধিকার হয়ে যায়। আর এই ট্র্যাকার অ্যাপটাই ছিল ওদের সবথেকে বড় হাতিয়ার। আমি চেয়ারে বসে পড়লাম, কারণ আমার পা আমার শরীরের ওজন বইতে অস্বীকার করছিল। কাকা, এটাকে এক্ষুনি ডিলিট করে দিন, বের করে দিন এটা আমার ফোন থেকে। আমার গলায় প্রথমবার এক আতঙ্ক আর অসহায়তা ফুটে উঠছিল। না তাই, থামুন। কদম কাকা সঙ্গে সঙ্গে আমার হাত ধরলেন। ওনার গলায় একটা সতর্কবাণী ছিল। যদি আমি এক্ষুনি এটাকে ডিলিট করে দিই, তবে ওদের কাছে তৎক্ষণাৎ অ্যালার্ট চলে যাবে যে অ্যাপ সরিয়ে দেওয়া হয়েছে। ওরা বুঝে যাবে যে আপনি সত্যটা জেনে গিয়েছেন। আর এই ধরনের মানুষ যখন ধরা পড়ে যায়, তখন তারা আরও বেশি বিপজ্জনক পদক্ষেপ নিতে পারে। আমার কথা মন দিয়ে শুনুন তাই। এখন এই ফোন থেকে কোনো ইউপিআই পেমেন্ট করবেন না। নিজের গুগল পে, ফোন পে সব বন্ধ করে দিন। ব্যাংকের কোনো মেসেজের উত্তর দেবেন না।
যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টে বড় কোনো অঙ্ক থাকে তবে এক্ষুনি ব্যাঙ্কে গিয়ে নিজের কার্ড ব্লক করান। বাড়িতে বসে কোনো জরুরি কথা বলবেন না। ওদের বুঝতে দিন যে আপনি কিছুই জানেন না। তিনি একটা কাগজে কিছু কোড লিখে আমার হাতে দিলেন। তাই আপনাকে প্রমাণ জোগাড় করতে হবে। যদি আপনি কখনো পুলিশ বা উকিলের কাছে যান তবে আপনাকে প্রমাণ করতে হবে আপনার সাথে কি হচ্ছিল। আমি এই অ্যাপের সব ডেটা আপনার জন্য একটা সুরক্ষিত পেন ড্রাইভে কপি করে দেব, কিন্তু আপনাকে খুব সাবধানে কাজ করতে হবে। এটা এখন শুধু একটা পারিবারিক ঝগড়া নয়, এটা একটা অনেক বড় প্রতারণা। আমি সেই অন্ধকার দোকানে বসে রইলাম। আমার কানে কদম কাকার কথাগুলো বাজছিল। প্রমাণ সামলান, কার্ড ব্লক করুন, ওদের জানতে দেবেন না। একজন মা যে সব সময় তার ছেলেকে সব বিপদ থেকে বাঁচিয়েছিল, আজ সেই ছেলের থেকেই বাঁচার জন্য একজন অপরিচিত মানুষের কাছে সাহায্য চাইছিল। আমি আমার ফোনের সেই কালো স্ক্রিনটার দিকে তাকালাম। এটা এখন শুধু কথা বলার মাধ্যম ছিল না, এটা আমারই বাড়িতে আমার শত্রুদের চোখ আর কান হয়ে গিয়েছিল। আমাকে এখন আর কাঁদলে চলবে না, আমাকে লড়তে হবে। আর এই লড়াইয়ের প্রথম পদক্ষেপ ছিল সেই খেলাটাই খেলা যা ওরা আমার সাথে খেলছিল, কিন্তু আমার নিজস্ব নিয়মে। কদম কাকার সেই ধোঁয়াটে আর তারের গন্ধওয়ালা দোকান থেকে বেরোতেই দুপুরের প্রখর রোদ আমার চোখ ধাঁধিয়ে দিল। কিন্তু আমার ভেতরে যে আগুন জ্বলে উঠেছিল তার সামনেই রোদ কিছুই ছিল না। আমি আমার সেই গোয়েন্দা ফোনটা ব্যাগের সবচেয়ে গভীরে এমনভাবে লুকিয়ে রাখলাম যেন সেটা কোনো বিষধর সাপ। কাকা আমার ফোন থেকে ওই অ্যাপটা সরাননি যাতে রোহন আর নেহার কোনো সন্দেহ না হয়, কিন্তু তিনি আমাকে একটা নিরাপদ পথ দেখিয়ে দিয়েছিলেন। আমার পরবর্তী পদক্ষেপ বাড়ি যাওয়া ছিল না। আমি একটা অটোরিকশা ডাকলাম আর সোজা কার্ভে রোডে অবস্থিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI-এর আমার পুরনো ব্রাঞ্চে গেলাম। ব্যাংকের ভেতর এসির ঠান্ডা হাওয়া আর পরিচিত কোলাহল আমাকে একটু স্বস্তি দিল। আমি সোজা ব্যাংক ম্যানেজার যোশীজির কেবিনে গেলাম। যোশীজি আমাকে বহু বছর ধরে চিনতেন। আমি ওনাকে বললাম যে আমার সন্দেহ হচ্ছে আমার ফোন থেকে কোনো ডিজিটাল জালিয়াতি হতে চলেছে। আমার গলায় এতটাই গুরুত্ব ছিল যে তিনি তৎক্ষণাৎ নিজের কাজ ছেড়ে দিলেন। পরবর্তী আধ ঘণ্টায় আমি আমার অ্যাকাউন্টের সাথে যুক্ত সব UPI, ইন্টারনেট ব্যাংকিং আর ডেবিট কার্ড ব্লক করিয়ে দিলাম। আমি যোশীজিকে আমার পাসবই আপডেট করতে আর গত 6 মাসের বিস্তারিত ব্যাংক স্টেটমেন্ট বের করতে বললাম। যখন প্রিন্টার থেকে কাগজ বেরোচ্ছিল তখন আমার হৃৎস্পন্দন কোনো জেনারেটরের মতো শব্দ করছিল। যোশীজি সেই স্টেটমেন্ট আমার হাতে দিলেন। আমি চশমা পরলাম আর ওই সংখ্যাগুলোর দিকে তাকাতে লাগলাম। আমার নজর যেই গত 3 মাসের লেনদেনের ওপর পড়ল, আমার পায়ের তলা মাটি সরে গেল। প্রতি কয়েকদিন অন্তর খুব ছোট ছোট অঙ্ক, কখনো 500 টাকা, কখনো 1200 টাকা, কখনো 800 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কোনো অজানা UPI আইডিতে ট্রান্সফার করা হয়েছে। এগুলো এতটাই ছোট অঙ্ক ছিল যে আমার কাছে কখনো ব্যাংকের কোনো বড় অ্যালার্ট আসেনি, আর যদি কোনো মেসেজ এসেও থাকে তবে ওই ট্র্যাকার অ্যাপের মাধ্যমে ওরা সেটা আমার দেখার আগেই ডিলিট করে দিয়েছিল। আমার হাত এতটাই কাঁপতে লাগল যে সেই কাগজটা আমার হাত থেকে ছিটকে মাটিতে পড়ে গেল। যোশীজি ঘাবড়ে গিয়ে চেয়ার থেকে উঠলেন। সবিতা তাই, কি হলো, জল দেব? পিয়ন দৌড়ে এক গ্লাস জল নিয়ে এলো। আমি কাঁপা কাঁপা হাতে সেই গ্লাস ধরলাম। জল আমার গলা দিয়ে নামছিলই না। আমার সেই চুরি যাওয়া টাকার জন্য কোনো দুঃখ ছিল না। আমার সারা জীবনের উপার্জন, আমার গয়না, এই বাড়ি, সবকিছুই তো শেষ পর্যন্ত আমার ছেলেরই ছিল। যদি সে আমার কাছে লক্ষ লক্ষ টাকা চাইত, আমি চোখের পলক না ফেলে তাকে দিয়ে দিতাম। কিন্তু আমার পিঠ পিছে আমারই ফোন থেকে 1,000 টাকার চুরি, এটা লোভ ছিল না, এটা ছিল আমার মর্যাদা আর সম্মানকে পিষে ফেলার একটা জঘন্য পদ্ধতি। ওরা আমাকে একজন লাচার আর বোকা বুড়ি ভেবে নিয়েছিল। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম, নিজেকে সামলালাম আর ব্যাংকের পাশেই একটা ছোট দোকান থেকে একটা খুব সাধারণ ইন্টারনেটহীন কিপ্যাড ফোন আর একটা নতুন সিম কার্ড কিনলাম। আমি সেই মুহূর্তেই ব্যাংক ফিরে গিয়ে নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর ওই নতুন সিম কার্ডে বদলে নিলাম। এখন আমার টাকার কোনো OTP ওই স্মার্টফোনে যাবে না যার মাধ্যমে আমার পুত্রবধূ নজরদারি করছিল। পরদিন বৃহস্পতিবার সকালে আমি আমার এক পুরনো এবং সবচেয়ে মেধাবী ছাত্রী মীরার সাথে দেখা করতে ডেকান জিমখানা গেলাম। মীরা এখন শহরের একজন খুব নামকরা প্রপার্টি আর ফ্যামিলি লয়ার অর্থাৎ উকিল হয়ে গিয়েছে। ওনার অফিসটি খুব চমৎকার ছিল, যেখানে আইনের মোটা মোটা বইয়ের গন্ধ ছড়িয়েছিল। যখন আমি মীরাকে আমার পুরো কাহিনী বললাম, সেই ট্র্যাকার অ্যাপ, ব্যাংক থেকে গায়েব হওয়া টাকা আর নেহা কর্তৃক আমাকে বারবার ভুলোমনা আর পাগল প্রমাণ করার সেই সুচিন্তিত চেষ্টাগুলো, তখন মীরার মুখ পাথরের মতো শক্ত হয়ে গেল। ও নিজের চেয়ার থেকে সামনের দিকে ঝুঁকে আমার হাত ধরল আর বলল, সবিতা ম্যাডাম, আপনি একটা খুব ভয়ানক আইনি জালের কিনারে দাঁড়িয়ে আছেন।
আইনের ভাষায় একে গ্যাস লাইটিং আর মেডিকেল ইনক্যাপাসিটির আধার তৈরি করা বলে। আপনার পুত্রবধূ শুধু আপনাকে বাড়ি থেকে বের করতে চায় না, যদি সে এটা প্রমাণ করতে সফল হয় যে আপনার ডিমেনশিয়া বা অ্যালজাইমার্স আছে, তবে রোহান আদালতে আপনার গার্ডিয়ানশিপ অর্থাৎ আইনি অভিভাবকত্ব চাইতে পারে। মীরা একটা কাগজে কিছু ডায়াগ্রাম এঁকে আমাকে বোঝালো। একবার রোহান যদি আপনার পাওয়ার অফ অ্যাটর্নি বা গার্ডিয়ানশিপ পেয়ে যায়, তবে আপনার সইয়ের কোনো দাম থাকবে না। সে আপনার নামের ফিক্সড ডিপোজিটগুলো ভেঙে দিতে পারে, আপনার এই কোটি টাকার পৈতৃক বাড়ি বিক্রি করে দিতে পারে, আর আপনাকে কোনো বৃদ্ধাশ্রম বা পাগলখানাতেও পাঠিয়ে দিতে পারে, এই অজুহাত দিয়ে যে এটা আপনার নিজের সুরক্ষার জন্য। আর যেহেতু রোহান আপনার একমাত্র ছেলে, আইন সহজেই তাকে এই অধিকার দিয়ে দেবে। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। যে ছেলেকে আমি আঙুল ধরে হাঁটতে শিখিয়েছি, সে এখন আমাকে আইনিভাবে জীবন্ত লাশ বানানোর প্রস্তুতি নিচ্ছিল। মীরা আমাকে কড়া নির্দেশ দিল, ম্যাডাম, আপনাকে সুরক্ষিত থাকতে হবে। আমরা আদালতে যেতে পারি, কিন্তু আমাদের ওদের আসল উদ্দেশ্যের নিরেট প্রমাণ চাই। আমাদের এটা জানতে হবে যে নেহা এত তাড়াহুড়ো করে এসব কেন করছে, ওর মাথায় আসল খেলাটা কি চলছে। মীরার ওই কথাগুলো আমার ভেতরের আতঙ্ককে এক খুব ঠান্ডা আর বিপজ্জনক সংকল্পে বদলে দিল। যদি ওদের প্রমাণ দরকার হয়, তবে আমি ওদের প্রমাণ দেব। কদম কাকা আমাকে একটা ছোট কিউআর কোড আর একটা লিঙ্ক একটা চিরকুটে লিখে দিয়েছিলেন। এটা ঠিক তেমনই এক স্পাইওয়ে ট্র্যাকার ছিল যা রোহন আমার ফোনে বসিয়েছিল। শুধু আমার একটা সুযোগের অপেক্ষা ছিল, এবং সেই সুযোগটা আমি ওই রবিবারেই পেয়ে গেলাম। রবিবার দুপুরে রোহন আর নেহা সব সময়কার মতো আমার বাড়িতে দুপুরের খাবার খেতে এলো। নেহা খুব মিষ্টি মিষ্টি কথা বলছিল, যেন দুনিয়ার সবচেয়ে সংস্কারী বউ। খাওয়ার পর রোহন যখন ব্যালকনিতে দাঁড়িয়ে কোনো অফিস কলের কথা বলছিল, নেহা আমার সাথে রান্নাঘরে বাসন গুছাতে এলো। ও নিজের দামি আইফোন রান্নাঘরের কাউন্টারে রেখেছিল। তখনই ওর ফোনে কারো কল এলো। ও ফোনটা স্পিকারে দিল, কয়েক সেকেন্ড কথা বলল, আর তারপর কল কেটে ফোনটা ওখানেই আনলক অবস্থায় ছেড়ে দিল। মা, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, ও নিজের চুল ঠিক করতে করতে বলল, আর রান্নাঘর থেকে বেরিয়ে গেল। আমার কাছে মাত্র 1 মিনিট সময় ছিল, হয়তো তার থেকেও কম। আমার হৃৎপিণ্ড এতটাই জোরে ধরফর করছিল যেন বুকের হাড় ভেঙে বাইরে বেরিয়ে আসবে। আমার হাত ঘামে ভেজে গিয়েছিল। আমি নিজের শাড়ির আঁচল দিয়ে হাত মুছলাম। আমি কাঁপা কাঁপা হাতে নিজের পকেট থেকে সেই চিরকুট বের করলাম আর নিজের ফোনটা তুললাম। আমি নেহার আনলক পড়ে থাকা ফোনের ক্যামেরা দিয়ে ওই কিউআর কোডটি স্ক্যান করলাম। স্ক্রিনে একটা ডাউনলোড বার চলতে লাগলো। 10%, 40%, 80%। ওয়াশরুমে কল চলার আওয়াজ পাওয়া যাচ্ছিল। 90%, 100%। ইনস্টল। আমি তৎক্ষণাৎ ওই অ্যাপের আইকন লুকানোর অপশনে ক্লিক করলাম আর সব নোটিফিকেশন বন্ধ করে দিলাম। আমি ফোনটা ঠিক ওই জায়গায় ওইভাবেই রেখে দিলাম যেখানে নেহা রেখে গিয়েছিল। ঠিক পরের মুহূর্তেই ওয়াশরুমের দরজা খুলল আর নেহা বাইরে এলো। মা, আমি ভাবছি সামনের সপ্তাহে আমরা কোনো ডাক্তারের কাছে যাই। আপনি কাল রাতেও তো আমার কথার জবাব দিতে ভুলে গিয়েছিলেন। সে মুচকি হেসে আর একটা নতুন মিথ্যা বলল। আমিও এক খুব গভীর আর শীতল হাসির সাথে ওর চোখের দিকে তাকালাম আর বললাম, হ্যাঁ মা, নিশ্চয়ই যাব। আমারও মনে হয় এখন প্রত্যেকটি জিনিসের হিসেব হওয়া উচিত। সোমবার আর মঙ্গলবার আমি কদম কাকার দেওয়া একটা পুরনো ট্যাবলেটে নেহার লোকেশন খুব খুঁটিয়ে দেখলাম। ও নিজের রুটিন অনুযায়ী ইন্টেরিয়ার ডিজাইনিংয়ের অফিসে যেত, জিমে যেত, আর তারপর বাড়ি ফিরে আসত। কিন্তু আসল খেলা বুধবার দুপুরে শুরু হলো। বুধবার নেহা রোহনকে বলেছিল যে তাকে হিঞ্জে বাড়িতে কোনো ক্লায়েন্টের নতুন বিল্ডিংয়ের সাইট দেখতে যেতে হবে এবং তার ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। আমি আমার ডাইনিং টেবিলে বসে ওই ট্যাবলেটের স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম। দুপুরের ঠিক 1:30টার সময় নেহার নামে সেই সবুজ বিন্দুটি হিঞ্জে বাড়ির দিকে গেল না। ওই বিন্দুটি শহরের সব থেকে অভিজাত আর দামি এলাকা কোরেগাঁও পার্কের দিকে দ্রুত গতিতে এগোতে লাগলো। আমার নিঃশ্বাস আটকে গেল। কোরেগাঁও পার্কে ওর কোনো ক্লায়েন্ট ছিল না। ওই বিন্দুটি এক খুব আলিশান আবাসিক গলিতে গিয়ে থমকে গেল। আমি গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউতে ওই লোকেশন জুম করলাম। ওটা কোনো অফিস বা কনস্ট্রাকশন সাইট ছিল না। ওটা ডাক্তার বিক্রম নামের কোনো নাম করা নিউরোলজিস্ট অর্থাৎ মস্তিষ্কের ডাক্তারের প্রাইভেট ক্লিনিক আর বাড়ি ছিল। আমার মাথায় মীরার বলা কথাগুলো হাতুড়ির মতো বাজতে লাগল। মেডিকেল ইনক্যাপাসিটি, ডিমেনশিয়ার মিথ্যা প্রমাণ। নেহা একজন নিউরোলজিস্টের কাছে কি করছিল, এবং তাও রোহনের কাছে মিথ্যা বলে? ও কি আমার বিরুদ্ধে জাল মেডিকেল সার্টিফিকেট বানানোর ডিল করতে গিয়েছিল, নাকি কাহিনীতে এমন কোনো পাতা ছিল যা আমি এখনও পড়িনি? আমার ঘরে বসে বসে দম বন্ধ হয়ে আসছিল। আমার কাছে এখন হারানোর আর কিছু বাকি নেই। আমি আমার আলমারি থেকে আমার সবচেয়ে সাধারণ সুতির শাড়িটা বের করলাম, সেটা পরলাম, নিজের মুখ একটা ওড়না দিয়ে ভালো করে ঢাকলাম আর বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমি একটা ওলা ক্যাব বুক করলাম আর কোরেগাঁও পার্কের ওই লোকেশনের দিকে রওনা দিলাম। আমার এক হাতে আমার পুরনো ক্যামেরা ছিল আর অন্য হাতে জলের একটা বোতল, যা আমি বারবার অল্প অল্প করে খাচ্ছিলাম যাতে আমার গলা শুকিয়ে না যায়। আজ আমাকে এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত পৌঁছাতেই হতো। আজ একজন মা,
যার হৃদয় তার নিজের রক্ত দ্বারাই ক্ষতবিক্ষত হয়েছে একজন ডিটেকটিভ হতে চলেছিল। আর আমার বিন্দুমাত্র ধারণা ছিল না যে কোরেগাঁও পার্কের ওই বড় বাংলোর বাইরে আমাকে এমন কোনো ভয়ানক দৃশ্য দেখতে হবে যা আমার ছেলের জীবনকেও এক ভয়ানক ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়ে দেবে। দুপুর 5:15 বাজছিল। রাস্তায় কোনো বিশেষ কোলাহল ছিল না, শুধু কিছু দারোয়ান নিজেদের চেয়ারে বসে তন্দ্রাচ্ছন্ন ছিল। আমি আমার সুতির শাড়ির আঁচল মাথায় ভালো করে জড়িয়ে একজন সাধারণ পথচারীর মতো সেই লোকেশনের দিকে এগোতে লাগলাম। আমার পদক্ষেপ ভারী ছিল, কিন্তু আমার সংকল্প ছিল কোনো পাহাড়ের মতো মজবুত। যেমনই আমি সেই বড় সাদা বাংলোটার কাছে পৌঁছালাম, আমার নজর গেটের বাইরে দাঁড়িয়ে থাকা সেই লাল রঙের হন্ডা সিটি গাড়িটার উপর পড়ল। আমার বুকের ধরফড়ানি যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। ওটা নেহার গাড়ি ছিল। নাম্বার প্লেটটা ঠিক সেটাই ছিল যা আমি আমার বাড়ির পার্কিংয়ে শত বার দেখেছিলাম। আমার সন্দেহ সত্যি প্রমাণিত হচ্ছিল। আমার পুত্রবধূ, যাকে এই মুহূর্তে হিঞ্জেবাড়ির কোনো কনস্ট্রাকশন সাইটে থাকার কথা ছিল, সে শহরের অন্য প্রান্তে এক অজানা বাংলোর বাইরে নিজের গাড়ি দাঁড় করিয়ে ভেতরে উপস্থিত ছিল। আমি বাংলোর ঠিক সামনের একটা বড় গোলমোহর গাছের আড়ালে লুকিয়ে পড়লাম। সেটার কাণ্ড এতটাই চওড়া ছিল যে আমি তার পেছনে পুরোপুরি ঢাকা পড়ে গিয়েছিলাম। আমি আমার পুরনো ক্যামেরাটা ব্যাগ থেকে বের করলাম। এটার ব্যাটারি আমি সকালেই পুরোপুরি চার্জ করে নিয়েছিলাম। আমার হার্টবিট আমার কানে হাতুড়ির মতো বাজছিল। আমি শুধু এটাই ভাবছিলাম যে নেহা ভেতরে কি করছে। ও কি ডাক্তার বিক্রমের কাছ থেকে আমার জন্য পাগলামির কোনো জাল সার্টিফিকেট বানাতে এসেছে? ও কি তাকে টাকা দিচ্ছে? প্রশ্ন ছিল অসংখ্য, আর সময় খুব ধীরে ধীরে কাটছিল। প্রায় 15 মিনিটের সেই দমবন্ধ করা অপেক্ষার পর বাংলোর ভারী কাঠের প্রধান দরজাটা খুলল। আমার হাত ক্যামেরার ওপর শক্ত হয়ে বসল। সবার আগে নেহা বাইরে এলো। ও খুব দামি ডিজাইনার পোশাক পরেছিল এবং ওর চুল একদম খোলা ছিল। ও হাসছিল, এমন এক স্বস্তিদায়ক আর শান্তিময় হাসি যা আমি ওর মুখে রোহনের সাথে কখনো দেখিনি। ঠিক ওর পেছনে একটা লোক বাইরে এলো। সে লম্বা ছিল, ফর্সা ছিল এবং তার বয়স হয়তো 35 থেকে 40-এর মধ্যে হবে। সে একটা নীল শার্ট আর দামি কালো ট্রাউজার পরেছিল। তাকে খুব আত্মবিশ্বাসী আর চতুর দেখাচ্ছিল। আমি ক্যামেরার লেন্স জুম করলাম। এটাই ডাক্তার বিক্রম ছিল, কিন্তু যে দৃশ্য আমি ক্যামেরার লেন্সের মাধ্যমে দেখলাম তা আমার পায়ের তলা থেকে শুধু মাটিই সরিয়ে দিল না, বরং আমার পুরো অস্তিত্বকে নাড়িয়ে দিল। আমার মনে হয়েছিল ওরা কোনো বিজনেস ডিল করছে বা কোনো ষড়যন্ত্র করছে, কিন্তু সেই ডাক্তার বিক্রম আর আমার পুত্রবধূ একে অপরের কাছে এসে থামল। ডাক্তার বিক্রম নিজের হাত বাড়ালো এবং নেহার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের দিকে টেনে নিল। নেহা কোনো বাধা দিল না, বরং সে খুব ভালোবাসা দিয়ে নিজের 2 হাত বিক্রমের গলায় জড়িয়ে দিল এবং তারপর দিনের আলোয় সেই খোলা রাস্তায় আর বাংলোর গেটের মাঝে ওরা একে অপরকে চুম্বন করল। ওটা কোনো সাধারণ বিদায় বা বন্ধুদের মতো জড়িয়ে ধরা ছিল না। ওটা এমন এক দৃশ্য ছিল যাতে লালসা, ধোঁকা আর এক খুব গভীর পুরনো সম্পর্ক পরিষ্কার ফুটে উঠছিল। আমার চোখের সামনে অন্ধকার নেমে এলো। আমার মনে হলো যেন কেউ আমার বুকে একটা ধারালো ছুরি বসিয়ে দিয়েছে। আমার পুত্রবধূ, যার জন্য আমার ছেলে নিজের জন্মদাত্রী মাকে দূরে সরিয়ে দিয়েছিল, যার মিথ্যাকে সত্যি মেনে নিয়ে আমার ছেলে আমাকে পাগল ভাবছিল, সে আমার ছেলের পিঠ পিছে অন্য কারো সাথে নিজের বিছানা গরম করছিল। আমার কাপা কাপা হাত ক্যামেরার বোতাম টিপে দিল। ক্লিক, ক্লিক, ক্লিক। আমি সেই প্রতারণার প্রতিটি ছবি নিজের ক্যামেরার মেমোরি কার্ডই বন্দি করে নিলাম। ওরা দুজনে বাংলোর বাইরে থাকা একটা ছোট পোর্চে রাখা চেয়ারে বসে পড়ল। ওদের মাঝখানে একটা ছোট টেবিল ছিল, যার উপর 2টো কফির মগ আর কিছু ফাইল রাখা ছিল। বাতাসের গতি আমার দিকে ছিল এবং রাস্তায় কোনো শব্দ ছিল না। আমি গাছের আড়াল থেকে দেয়ালের একদম কাছে সরে গেলাম, যেখান থেকে লোহার গ্রিলের মাঝ দিয়ে আমি ওদের কথা পরিষ্কার শুনতে পাচ্ছিলাম। আর যে কথোপকথন আমার কানে পৌঁছালো তা ওই চুম্বনের থেকেও 1000 গুণ বেশি বিষাক্ত আর ভয়াবহ ছিল। ডাক্তার বিক্রম কফিতে চুমুক দিতে দিতে বলছিল, তো তোমার ওই বুড়ি শাশুড়ির কি খবর? রোহন কি পুরোপুরি মেনে নিয়েছে যে তার মায়ের মাথা আর কাজ করছে না? নেহা একটা খুব কুৎসিত আর বিঁধভেরোন হাসি হাসল। হ্যাঁ বিক্রম, নেহা ফাইলের পাতা উল্টাতে উল্টাতে বলল, ওই বোকা রোহন তো আমার ইশারায় নাচে। আমি ওর মাথায় এই কথাটা এত গভীরভাবে বসিয়ে দিয়েছি যে সবিতা তাই এখন একা থাকার যোগ্য নন, উনি বিপজ্জনক হয়ে গিয়েছেন। তুমি বিশ্বাস করবে না, ও নিজের হাতে নিজের মায়ের ফোনে ওই স্পাইওয়্যার ট্র্যাকার অ্যাপটা বসিয়ে দিয়েছে।
ওর মনে হয় যে ওর মায়ের সুরক্ষা করছে, অথচ আসলে ও আমাকে ওনার প্রতিটি পদক্ষেপের রিপোর্ট দিচ্ছে। ব্যাস, এখন শুধু তোমার পক্ষ থেকে ডিমেনশিয়ার ওই মেডিকেল সার্টিফিকেটটা চাই, যাতে আমি আইনি খেলা শুরু করতে পারি। ডাক্তার বিক্রম সিগারেট ধরাতে ধরাতে বলল, মেডিকেল সার্টিফিকেট তো আমি কালকেই বানিয়ে দেব, আমার ক্লিনিকের লেটার হেডে পাকা মোহর দিয়ে। কিন্তু রোহন কি পাওয়ার অফ অ্যাটর্নি নিজের নামে করানোর জন্য তৈরি? কারণ যতক্ষণ বুড়ির সই করার ক্ষমতা রোহনের হাতে না আসছে, আমরা ওই পৈতৃক বাড়ি আর ফিক্সড ডিপোজিটগুলোতে হাত দিতে পারবো না। নেহা বিক্রমের হাত থেকে সিগারেট নিয়ে একটা টান দিয়ে বলল, রোহন পুরোপুরি তৈরি। আমি ওকে ভয় দেখিয়ে দিয়েছি যে যদি মা ভুল করে বাড়ি অন্য কারো নামে করে দেয় বা টাকা কোথাও হারিয়ে ফেলে, তবে আমাদের কি হবে। একবার প্রপার্টি আর সব এফডি রোহনের নামে চলে আসুক, তারপর আমি ওকে আরামসে বুঝিয়ে দেব যে মায়ের অবস্থা খুব খারাপ এবং ওনাকে কোনো কেয়ার হোম বা সস্তা কোনো বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া উচিত। আমরা ওনাকে ঘরে রেখে নিজেদের জীবন কেন বরবাদ করব? আমার ভেতরের রক্ত টকবক করে ফুটতে লাগল। আমার চোখ থেকে জল শুকিয়ে গিয়েছিল এবং তার জায়গায় এক ভয়াবহ আগুন জায়গা নিয়েছিল। এটা শুধু আমার সম্পত্তি হাতানোর ষড়যন্ত্র ছিল না, এটা ছিল আমাকে জ্যান্ত কবর দেওয়ার একটা পুরো ব্লু প্রিন্ট। কিন্তু আগে যা আমি শুনলাম তা আমাকে এটা অনুভব করালো যে এই খেলায় আসল শিকার আমি নই, বরং আমার ছেলে রোহন ছিল। বিক্রম নেহার হাত বুলিয়ে জিজ্ঞেস করল, আর তারপর ওই বোকা রোহনের কি করবে? নেহা হাসতে হাসতে বলল, তার 6 মাস পর আমি রোহনের থেকে ডিভোর্স ফাইল করে দেব। ডিভোর্স সেটেলমেন্টে অর্ধেক প্রপার্টি আমার, অর্ধেক টাকা আমার, এবং তারপর আমরা দুজনের সব সময়ের জন্য এই শহর থেকে দূরে চলে যাব। রোহন এমনিতেও আমার কোনো কাজের নয়, ও খুব একঘেয়ে। আমার শুধু ওর পরিবারের টাকাটা চাইছিল, যা আমি খুব তাড়াতাড়ি পেয়ে যাব। আমাকে ওই দেয়ালের সাহায্য নিতে হলো, না হলে আমি ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যেতাম। আমার ছেলে আমার সাথে ধোঁকা দিয়েছিল, কিন্তু সে নিজে এক খুব বড় আর ভয়াবহ ধোঁকার শিকার ছিল। সে নিজের স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে নিজেরই মায়ের চিতা সাজাছিল, এটা না জেনে যে ওই আগুনেই কাল তাকেও জ্যান্ত জ্বালিয়ে দেওয়া হবে। নেহা আর বিক্রম শুধু লোভী ছিল না, ওরা ছিল ধূর্ত অপরাধী, যারা আইন, আবেগ আর সম্পর্কের খুন খুব নিখুঁতভাবে করছিল। আমি আমার ওড়না দিয়ে কপালে জমে থাকা ঘাম মুছলাম। আমার কাছে এখন ছবি ছিল, গলার আওয়াজের স্মৃতি ছিল, আর সবথেকে বড় সত্য ছিল। আমি আমার ক্যামেরা বন্ধ করলাম আর ব্যাগে ঢুকিয়ে নিলাম। আমাকে এখান থেকে তৎক্ষণাৎ বেরোতে হতো। আমি কোনো শব্দ না করে উল্টো পায়ে আবার রাস্তার মোড় পর্যন্ত এলাম। আমি একটা রিকশা নিলাম আর সোজা নিজের বাড়ির পথ ধরলাম। রিকশার ওই ৪৫ মিনিটের সফরে আমি সবিতা দেশমুখ, একজন সাধারণ অবসরপ্রাপ্ত শিক্ষিকা থেকে একজন যোদ্ধায় বদলে গিয়েছিলাম। এখন আমার কাঁদার সময় নয়, এখন আমার কোনো কৈফিয়ত চাওয়ারও দরকার নেই। আমাকে আমার ছেলেকে বাঁচাতে হবে, আর এই নাগিনীর ফণা চিরদিনের জন্য গুঁড়িয়ে দিতে হবে। বাড়ি পৌঁছাতেই আমি প্রথমে ঠান্ডা জলে নিজের মুখ ধুয়ে নিলাম। আমাকে আমার মুখে কোনো মানসিক চাপ বা কোনো রাগ ফুটে উঠতে দিলে চলবে না। নর্মাল অ্যাক্টিং, এটাই এখন আমার সবথেকে বড় আর সবথেকে বিপজ্জনক অস্ত্র ছিল। আমাকে নেহা আর রোহনকে এটা বিশ্বাস করাতে হবে যে ওদের প্ল্যান একদম ঠিকঠাক কাজ করছে। সন্ধে আনুমানিক 7:30টায় আমার দরজার ঘণ্টা বাজল। আমি দরজা খুলতেই সামনে রোহন দাঁড়িয়েছিল। ওর মুখ শুকনো ছিল আর চোখে এক অদ্ভুত দ্বিধা ছিল। ও ভেতরে এলো এবং সব সময়ের মতো আমার সোফায় ধপাস করে বসে পড়ল। কি হয়েছে রোহন? আজ খুব ক্লান্ত মনে হচ্ছে। অফিসে কাজ বেশি ছিল নাকি? আমি খুব ভালোবাসা দিয়ে এক অবুঝ আর অজানা মায়ের মতো জিজ্ঞেস করলাম এবং রান্নাঘরের দিকে চা বানাতে গেলাম। রোহন নিজের টাই ঢিলে করল আর আমার চোখের দিকে না তাকিয়ে একটা মুখস্থ করা স্ক্রিপ্টের মতো বলল, মা, নেহার ফোন এসেছিল। ও বলছিল যে ও আজ দুপুরে আপনাকে অটো করে কোথাও যেতে দেখেছে। আপনি খুব ঘাবড়েছিলেন আর রাস্তা হারিয়ে ফেলেছিলেন। মা, আপনি না বলে এভাবে রোদে কোথায় চলে যান? আপনার কিছুই মনে থাকে না। আপনার যদি কিছু হয়ে যায় তবে আমি কি করব? আমার ভেতরের আগ্নেয়গিরি ফেটে পড়ার জন্য তৈরি ছিল। আমার মুঠো শক্ত হয়ে গেল। নেহা সেই সময় কোরেগাঁও পার্কে নিজের প্রেমিকের বাহুবন্দী ছিল, কিন্তু সেখান থেকেও সে আমার ছেলেকে ফোন করে আমার বিরুদ্ধে আর এক নতুন মিথ্যে বলে দিয়েছিল, যাতে রোহনের সন্দেহ আমার ওপর আরও গভীর হয়। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম, নিজের আবেগকে পুরোপুরি দমালাম আর 2 কাপ চা নিয়ে বাইরে এলাম। আমি চায়ের কাপ ও সামনে টেবিলে রাখলাম এবং খুব শান্ত, প্রায় লাচার গলার আওয়াজে বললাম, আরে না বাবা, আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম, আমি কোথাও বাইরে যাইনি। হয়তো নেহার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, বা আমি ইচ্ছাকৃতভাবে নিজের গলার আওয়াজে একটু কম্পন এনে বললাম, বা হয়তো আমারই স্মৃতিশক্তি এখন দুর্বল হয়ে যাচ্ছে।
আমার সত্যি মনে পড়ছে না যে আমি বাইরে গিয়েছিলাম কিনা। আমি একটা হালকা ভাঙা হাসি আমার মুখে নিয়ে এলাম। আমার এই নর্মাল অ্যাক্টিংয়ের চাল একদম সঠিক নিশানায় লাগল। রোহন তৎক্ষণাৎ এক স্বস্তির দীর্ঘশ্বাস ফেলল। ওর মনে হলো যে ওর গ্যাসলাইটিং করার খেলা পুরোপুরি সফল হয়েছে এবং আমি নিজের মানসিক দুর্বলতা মেনে নিয়েছি। ওর মুখের দুশ্চিন্তা কমে গেল। দেখুন মা, আমি এটাই তো বলি। ও আমার হাতের উপর হাত রেখে এক কৃত্রিম সহানুভূতির সাথে বলল, আপনাকে এখন আমাদের দরকার। আপনি নিজের খেয়াল রাখতে পারছেন না। কাল নেহা আপনাকে আমাদের ফ্যামিলি ডক্টরের কাছে নিয়ে যাবে। তিনি আপনার পুরো চেক আপ করবেন। সেই সময় আমার নিজের রক্ত নিজের ছেলের স্পর্শে ঘেন্না আসছিল, কিন্তু আমি সহ্য করলাম। আমি বললাম, ঠিক আছে বাবা, যেমন তোমরা দুজন ঠিক মনে করো। আমারও মনে হয় যে আমার এখন বিশ্রামের প্রয়োজন। রোহন চা খেয়ে খুব সন্তুষ্ট হয়ে ওখান থেকে চলে গেল। ওর মনে হচ্ছিল যে ও ওর মাকে পুরোপুরি কবজা করে নিয়েছে, অথচ সত্যিটা এই ছিল যে ও নিজে এক খুব বড় খাদের কিনারায় দাঁড়িয়েছিল। ওর যাওয়ার পর আমি আমার বাড়ির সব দরজা আর জানালা ভেতর থেকে লক করে দিলাম। রাত ৯টা বাজছিল। আমি আমার সেই সাধারণ কিপ্যাড ফোনটা তুললাম যা আমি ব্যাংকের কাছ থেকে কিনেছিলাম। আমি একসাথে দুজনকে কনফারেন্স কলে জুড়লাম, আমার আইনজীবী ছাত্রী মীরা আর মোবাইলের দোকানের কদম কাকা। যখন দুজনে ফোন ধরল, আমি কোনো ভূমিকা না করেই ওদের কোরেগাঁও পার্কের পুরো সত্যটা বলে দিলাম। আমি ওদের ডাক্তার বিক্রমের ব্যাপারে বললাম, সেই জাল মেডিকেল সার্টিফিকেটের ষড়যন্ত্রের ব্যাপারে বললাম, আর সেই ভয়ঙ্কর প্ল্যানের ব্যাপারেও বললাম যে কিভাবে ওরা আমার টাকা দিয়ে রোহনকে রাস্তায় এনে ডিভোর্স দিতে চলেছিল। ফোনে কয়েক সেকেন্ডের জন্য শমশানের মতো নিস্তব্ধতা ছেয়ে গেল। মীরার গলা ফোনেও কাঁপছিল। ম্যাডাম, এটা তো পুরোপুরি ক্রিমিনাল কনস্পিরেসি, অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি আর অ্যাডাল্টারির পাকা কেস। এটা শুধু সিভিল ম্যাটার থাকল না, আমরা পুলিশ স্টেশনে গিয়ে সরাসরি আইপিসির 420 ধারা আর মানসিক নির্যাতনের কেস নথিভুক্ত করতে পারি। কিন্তু আমার বুদ্ধি এখন কোনো দাবার গ্র্যান্ডমাস্টারের মতো কাজ করছিল। আমি খুব ঠান্ডা গলার আওয়াজে বললাম, না মীরা, আমরা পুলিশের কাছে এখনই যাব না। যদি আমি এখনই পুলিশের কাছে যাই তবে রোহন নেহার পক্ষই নেবে। ও এখনও ওর মানসিক নিয়ন্ত্রণে আছে, ওর হিপনোটিজমের মধ্যে আছে। ওরাই উল্টে আমার ওপর দোষ চাপিয়ে দেবে যে আমি এই সব ছবি জাল বানিয়েছি, কারণ আমি আমার পুত্রবধূকে ঘৃণা করি। তবে আপনি কি করতে চান তাই? কদম কাকা ঘাবড়ানো গলায় জিজ্ঞেস করলেন। আমি এক দীর্ঘশ্বাস নিলাম আর আমার পরিকল্পনা ওদের সামনে রাখলাম। মীরা, আমি আদালতে পরে যাব। আগে আমাকে আমার বাড়ির আদালত সাজাতে হবে। আমাকে আমার ছেলের চোখের ওই কালো পট্টিটা সরাতে হবে যা ওই ডাইনিটা বেঁধে রেখেছে। আমি চাই যে কাল সন্ধে ঠিক 6টার সময় তোমার অফিসের একজন সিনিয়র লয়ার আর কদম কাকা আমার বাড়িতে উপস্থিত থাকো। আমি কাল রোহন আর নেহাকে চায়ের নিমন্ত্রণ করছি। ওদের মনে হবে যে আমি ওদের হাতে আমার সব সম্পত্তির পাওয়ার অফ অ্যাটর্নি সঁপে দিতে রাজি হয়ে গিয়েছি, কিন্তু কাল ওরা যে সারপ্রাইজটা পাবে তা ওদের জীবনের সবথেকে ভয়াবহ সন্ধে হবে। আমি ফোন কাটলাম আর আমার পৈতৃক বাড়ির সেই বড় ড্রয়িং রুমটা দেখলাম। কাল এই ঘরে এক খুব বড় আর ভয়াবহ তুফান আসতে চলেছিল। আমি আমার আলমারির লকার খুললাম। আমি আমার ফিক্সড ডিপোজিটের রসিদগুলো, প্রপার্টির অরিজিনাল পেপার্স আর কদম কাকার দেওয়া সেই পেন ড্রাইভটা, যাতে ট্র্যাকার অ্যাপের সব ডেটা ছিল, সব বের করলাম। তারপর আমি আমার পুরনো ক্যামেরাটা ল্যাপটপের সাথে জুড়লাম আর নেহা ও ডক্টর বিক্রমের ওই নোংরা ছবিগুলোর পরিষ্কার আর বড় প্রিন্ট আউট বের করলাম। আমি ওই সমস্ত নথিপত্র আর ছবিগুলো একটা মোটা খয়েরি রঙের খামের ভেতর খুব যত্ন করে সাজিয়ে রাখলাম। কাল যখন এই খামটা এই ড্রয়িং রুমের টেবিলে খুলবে তখন অনেক মুখোশ খসে পড়বে আর অনেক সম্পর্ক চিরদিনের জন্য ছাই হয়ে যাবে। আমাকে আমার মর্যাদা, আমার সম্মান আর আমার ছেলের জীবন ফিরে পেতে হবে, আর কাল আমি সেগুলো সব ফিরে পেতে চলেছি। আমাকে একজন মায়ের দুর্বল মমতা পেছনে ফেলে একজন কড়া বিচারকের মতো দাঁড়াতে হবে। আমার প্রস্তুতি সম্পন্ন ছিল, এখন শুধু শিকারের জালে আসার অপেক্ষা ছিল। বৃহস্পতিবারের ওই সন্ধেটা আমার জীবনের সবথেকে লম্বা আর ভারী সন্ধে ছিল। আকাশের কোণে কালো মেঘ জমেছিল আর দূরে কোথাও মেঘের গর্জন শোনা যাচ্ছিল। আমার পৈতৃক বাড়ির সেই বড় ড্রয়িং রুম, যেখানে কখনো রোহনের শৈশবের হাসির শব্দ প্রতিধ্বনিত হতো, আজ তা এক শান্ত আদালতে রূপান্তরিত হয়েছিল। দেয়ালে লাগানো পুরনো পেন্ডুলাম ঘড়ির প্রতিটি টিকটিক আমার হৃদস্পন্দনের সাথে তাল মেলাচ্ছিল। ঠিক 5:30 আমার প্রাক্তন ছাত্রী আর আইনজীবী মীরা নিজের একজন সিনিয়র অ্যাডভোকেট শ্রী দেশপাণ্ডেজির সাথে বাড়িতে এলো। কিছু মিনিটের মধ্যেই কদম কাকাই এলেন।
আমি ওই তিনজনকে সোফার একপাশে বসার ইশারা করলাম। ওদের মুখে এক অদ্ভুত মানসিক চাপ ছিল, যা ছিল সেই তুফানের নিস্তব্ধতা, যার আসার অপেক্ষা আমরা করছিলাম। টেবিলের মাঝখানে ওই মোটা খয়েরি রঙের খামটা রাখা ছিল, যাতে আমার জীবনের সবচেয়ে তিতকুটে সত্য আর আমার পুত্রবধূর সবচেয়ে জঘন্য মিথ্যা বন্দী ছিল। ঠিক 6টার সময় ডোরবেল বাজল। আমি এক দীর্ঘশ্বাস নিলাম, নিজের শাড়ির আঁচল ঠিক করলাম আর দরজা খুললাম। সামনে রোহন আর নেহা দাঁড়িয়েছিল। রোহনের মুখে এক অদ্ভুত অস্বস্তি ছিল। হয়তো ওর মনে হচ্ছিল যে ও ওর মাকে চিরদিনের জন্য এক আইনি খাঁচায় বন্দি করতে যাচ্ছে। কিন্তু নেহার মুখ দেখার মতো ছিল। ওর চোখে এক লুকানো বিষাক্ত জয়ের চমক ছিল। ও খুব পরিপাটি করে এক হালকা রঙের ডিজাইনার শাড়ি পরেছিল, আর ওর হাতে এক কালো রঙের লেদার ফোল্ডার ছিল। ওই ফোল্ডারে নিশ্চিতভাবে আমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার কাগজপত্র আর ডাক্তার বিক্রমের ওই জাল মেডিকেল সার্টিফিকেটটা থাকবে। ওরা দুজনে ভেতরে এলো, কিন্তু ড্রয়িং রুমে মীরা, দেশপাণ্ডেজি আর কদম কাকাকে দেখে ওদের পা থমকে গেল। নেহার সেই কৃত্রিম হাসি এক মুহূর্তের জন্য গায়েব হয়ে গেল, কিন্তু ও তৎক্ষণাৎ নিজেকে সামলে নিল। মা, এইসব মানুষ এখানে কি করছেন? আর কদম কাকা, আপনি? রোহন বিভ্রান্ত নজরে তাকিয়ে জিজ্ঞেস করল। আমি খুব শান্ত আর ঠান্ডা গলার আওয়াজে বললাম, এসো রোহন, বসো। নেহা, তুমিও বসো। যখন কোনো খুব বড় সিদ্ধান্ত নিতে হয় তখন সাক্ষীদের থাকা জরুরি, তাই না? নেহা সঙ্গে সঙ্গে কথা সামলে নিয়ে ওর সেই মিষ্টি আর চিনির রসে ডোবানো স্বরে বলল, হ্যাঁ মা, আপনি একদম ঠিক বলছেন। আমাদের তো এমনিও কিছু লুকানোর নেই। আমরা তো যাই করছি আপনার ভালো আর সুরক্ষার জন্যই করছি। দেখুন, আমি আপনার জন্য পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ আর ডাক্তারের একটা সার্টিফিকেট এনেছি। ব্যাস, আপনাকে এগুলোতে সই করতে হবে। তারপর আপনার আর কোনো চিন্তা করার দরকার নেই, রোহন সবকিছু সামলে নেবে। ও সেই কালো ফোল্ডারটা টেবিলের ওপর ওই খয়েরি খামের ঠিক পাশে রেখে দিল। আমি ওই কালো ফোল্ডারটা দেখলাম, তারপর নিজের নজর তুলে রোহনের চোখের দিকে তাকালাম। রোহন, তোমার কি সত্যিই মনে হয় যে আমার মানসিক অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে আমাকে নিজেরই ছেলের কাছে নিজের সুরক্ষার জন্য ভিক্ষা চাইতে হবে? রোহন নজর সরিয়ে নিল আর ধীর স্বরে বলল, মা প্লিজ বোঝার চেষ্টা করুন। আপনি আজকাল জিনিসপত্র ভুলে যান, আপনি রাস্তা হারিয়ে ফেলেন। কালকেই তো নেহা আপনাকে... কাল নেহা আমাকে কোথাও দেখেনি রোহন। আমার গলার আওয়াজ হঠাৎ সেই শান্ত ঘরে বিদ্যুতের মতো গর্জে উঠল। আমার গলার আওয়াজে এতটাই দাপট আর এতটাই কড়া ভাব ছিল যে রোহন নিজের জায়গায় কেঁপে উঠল। নেহার মুখ হঠাৎ শক্ত হয়ে গেল। আমি আমার হাত টেবিলের ওপর রাখা ওই খয়েরি খামের ওপর রাখলাম আর বললাম, কাল নেহা আমাকে দেখতেই পারত না, কারণ কাল দুপুর 5:15টায় নেহা হিঞ্জেওয়াড়ির কোনো কনস্ট্রাকশন সাইটে নয়, বরং কোরেলাও পার্কে ডাক্তার বিক্রমের বাংলোর বাইরে ছিল। সেই একটি বাক্য যেন পুরো ঘরের বাতাস শুষে নিল। নেহার হাত থেকে ওর দামি ফোনটা ছিটকে মেঝেতে পড়ে গেল। কোরেগাঁও পার্ক আর ডাক্তার বিক্রমের নাম শুনতেই ওর মুখের রং এমনভাবে উড়ে গেল যেন কেউ ওর শরীরের সব রক্ত শুষে নিয়েছে। রোহন অবাক হয়ে প্রথমে আমাকে দেখল, তারপর নেহাকে। মা, আপনি কি বলছেন? কোরেগাঁও পার্ক? ডাক্তার বিক্রমকে? নেহা তো কাল সাইটে ছিল, ও আমাকে নিজে ফোন করে জানিয়েছিল। আমি এক অত্যন্ত শীতল আর তিতকুটে হাসির সাথে বললাম, এটাই তো খেলা আমার সরল ছেলে। তুই আমার সুরক্ষার নামে আমার ফোনে যে ট্র্যাকার অ্যাপ বসিয়েছিলি, যাতে তুই আমার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখতে পারিস, তোর কি মনে হয়েছিল আমি জানতে পারবো না? রোহনের মুখ হা হয়ে গেল, ওর চোখ বিস্ফোরিত হয়ে রইল। হ্যাঁ রোহন, আমি কদম কাকার দিকে ইশারা করলাম। আমি রবিবারেই জানতে পেরেছিলাম যে তুই তোর এই স্ত্রীর কথায় নিজের মায়ের গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছিলিস। কিন্তু আমি কোনো নাটক করিনি, আমি কিছু বলিনি। আমি চুপচাপ সেই একই গোয়েন্দা অ্যাপ তোর এই সংস্কারী বউয়ের ফোনে বসিয়ে দিয়েছিলাম। আর 3 দিন পর যে লোকেশন সামনে এলো তা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল। আর আজ তোর মুখ ফ্যাকাশে হতে চলেছে। আমি ধীরে ধীরে সেই খয়েরি খামটা খুললাম। আমার প্রতিটি অ্যাকশনে এক অদ্ভুত নিস্তব্ধতা আর ওজন ছিল। আমি সবার আগে কদম কাকার দেওয়া সেই ব্যাংক স্টেটমেন্ট বের করলাম আর রোহমের সামনে ছুঁড়ে দিলাম। আগে এটা দেখ, গত 6 মাসে আমার অ্যাকাউন্ট থেকে প্রতি সপ্তাহে 10,000 থেকে 12,000 টাকা কোনো অজানা ইউপিআই আইডিতে ট্রান্সফার হচ্ছিল। তুই ভাবতিস যে আমি টাকা ভুলে যাই? না, তোর এই স্ত্রী আমারই ফোন থেকে ওই ওটিপি চুরি করে আমার টাকা নিজের ওই প্রেমিকের অ্যাকাউন্টে পাঠাচ্ছিল, আর তারপর আমারই ফোন থেকে ওই ব্যাংকের মেসেজ ডিলিট করে দিত, যাতে আমি জানতেও না পারি। এ আমাকে পাগল প্রমাণ করার কোনো খামতি রাখেনি। রোহনের হাত কাঁপছিল, ও সেই ব্যাংক স্টেটমেন্ট তুলল। ওর চোখ নিজের দেখা জিনিসকে বিশ্বাস করতে পারছিল না। নেহা, এটা কি? তুমি মায়ের অ্যাকাউন্ট থেকে টাকা তুলেছ? রোহনের গলা ভেঙে আসছিল। মিথ্যা এসব! নেহা হঠাৎ নিজের জায়গা থেকে লাফিয়ে উঠল। ওর আসল, ভয়াবহ আর কুৎসিত মুখটা এখন বেরিয়ে এসেছিল। ও একটা বুনো বিড়ালের মতো ফুঁসছিল।
রোহন, তোমার মা পাগল হয়ে গিয়েছেন। এ আমাকে ঘৃণা করেন, তাই এইসব জাল কাগজ বানিয়ে এনেছেন। এ আমাদের আলাগা করতে চান। চুপ করে বসুন নেহা। এইবার গলার আওয়াজটি ছিল আইনজীবী মীরার। মীরা খুব মেপে মেপে পেশাদার কায়দায় বলল, মিসেস নেহা দেশমুখ, আপনি এই মুহূর্তে 2 জন সিনিয়র আইনজীবীর সামনে দাঁড়িয়ে আছেন। এই সমস্ত নথিপত্র স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অরিজিনাল স্টেটমেন্ট, যাতে ব্যাংক ম্যানেজারের মোহর আছে। যদি আপনি আর একটি শব্দও মিথ্যা বলেন, তবে আমি এখান থেকেই পুলিশকে ফোন করে আপনার বিরুদ্ধে 420 ধারা জালিয়াতি আর আইটি অ্যাক্ট অনুযায়ী কেস নথিভুক্ত করিয়ে দেব। নেহা ঘাবড়ে গিয়ে ধপাস করে আবার সোফায় বসে পড়ল। ওর কপালে ঘামের ফোঁটা চকচক করছিল। রোহান এখনও সেই ব্যাংক স্টেটমেন্টের দিকে তাকিয়েছিল, যেন ওর মস্তিষ্কের শিরাগুলো অসাড় হয়ে গিয়েছে। কিন্তু আসল ধাক্কাটা তো এখনও বাকি ছিল। আমি খামের ভেতর হাত ঢোকালাম আর সেই ছবিগুলো বের করলাম। কোরেগাঁও পার্কের সেই সাদা বাংলোর বাইরে ডাক্তার বিক্রম আর নেহার একে অপরের বাহুবন্দী হওয়ার সেই দৃশ্যগুলো, সেই চুম্বন, সেই প্রতারণা, সেই নর্দমার থেকেও নীচ সত্য। আমি কিছু না বলে সেই ছবিগুলো একে একে টেবিলের ওপর সাজিয়ে দিলাম। যেমনি রোহনের নজর ওই ছবিগুলোর ওপর পড়ল, ওর শরীরে এক প্রচণ্ড ঝাঁকুনি লাগল। ওর মুখ যা আগে থেকেই বিভ্রান্তিতে ভরা ছিল, এখন পুরোপুরি ফ্যাকাশে হয়ে গেল। ওর চোখের রং যেন সাদা হয়ে গেল। ও নিঃশ্বাস নিতে ভুলে গেল। ও কাঁপা কাঁপা হাতে একটা ছবি তুলল, যেখানে নেহা ডাক্তার বিক্রমের গলায় হাত দিয়ে খুব তৃপ্তির সাথে হাসছিল। রোহনের ওই চোখগুলো, যাতে আমি সবসময় এক সততা আর নিজের স্ত্রীর জন্য অন্ধ ভালোবাসা দেখতাম, আজ কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। এগুলো কি নেহা? রোহনের গলায় এখন রাগ ছিল না, ছিল শুধু এক অসীম আর গভীর ব্যথা। এমন এক ব্যথা যা মানুষকে ভেতর থেকে ফাঁপা করে দেয়। তুই কাল এই লোকটার সাথে ছিলি, আর তুই আমাকে বললি যে মা পাগল হয়ে গিয়েছেন। নেহার কাছে এখন কোনো জবাব ছিল না। ও কাদার নাটক করতে লাগলো। রোহান, আমাকে ফাঁসানো হচ্ছে। এই ছবিগুলো ফটোশপ করা। প্লিজ আমার কথা শোনো। থাম, অনেক হয়েছে ডাইনি। আমি নিজের জায়গা থেকে উঠলাম। আমার পুরো অস্তিত্ব এক আহত সিংহের মতো কাঁপছিল, কিন্তু আমি আমার চোখের জলকে এক মুহূর্তের জন্য আমার চোখে আসতে দিইনি। তুই আমার ছেলেকে অন্ধ করে দিয়েছিলি, কিন্তু আমি কাল তোর আর এই ডাক্তার বিক্রমের পুরো কথাবার্তা শুনেছি। আর রোহন, তুই কি জানতে চাস এই ডাক্তার বিক্রমকে? এ হলো সেই নিউরোলজিস্ট যে আজ নেহাকে তোর ওই জাল মেডিকেল সার্টিফিকেটটা বানিয়ে দেওয়ার কথা ছিল, যেখানে লেখা আছে যে আমার ডিমেনশিয়া আছে, যাতে তুই আদালতে আমাকে অযোগ্য প্রমাণ করতে পারিস আর আমার সব কোটি টাকার প্রপার্টি আর এফডি নিজের নামে করে নিস। আমি রোহনে কাঁধে হাত রাখলাম। ও মূর্তি হয়ে বসেছিল। ওর চোখ দিয়ে নীরবে জল পড়ছিল। আমি ওকে নাড়িয়ে দিয়ে বললাম, আর শোন আমার সহজ সরল ছেলে, তুই যার জন্য নিজের মাকে পাগলখানায় পাঠানোর প্রস্তুতি নিয়ে ফেলেছিলি, ওর আসল প্ল্যান কি ছিল জানিস? যেমনি প্রপার্টি তোর নামে হতো, এই নেহা তোর থেকে ডিভোর্স চাইত, অর্ধেক প্রপার্টি আর টাকায় নিজের ভাগ নিত, আর এই ডাক্তারের সাথে চিরদিনের জন্য সেটেল হয়ে যেত। ও তোকে শুধু একটা ঘুঁটি হিসেবে ব্যবহার করেছে। তুই ওর কাছে ছিলি শুধু একটা ব্যাংক অ্যাকাউন্ট, আর আমি সেই চাবি যাকে ও রাস্তা থেকে সরাতে চেয়েছিল। ঘরে এক ভয়াবহ নিস্তব্ধতা ছেয়ে গেল। রোহনের হাত থেকে সেই ছবিটা ছিটকে মেঝেতে পড়ে গেল। ও নিজের মুখ নিজের 2 হাত দিয়ে ঢেকে নিল, আর ওর বুক থেকে এমন এক কান্নার শব্দ বেরিয়ে এলো যে আমার মাতৃত্বকে চিরে দিল। আমার ছেলে ভেঙে পড়েছিল। ওর পুরো দম্ভ, ওর ভালোবাসা, ওর সেই মডার্ন দুনিয়ার বোধ, সবকিছু এক মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ও চেয়ার থেকে হড়কে গিয়ে মেঝের ওপর হাঁটু কেড়ে বসে পড়ল আর বাচ্চাদের মতো কাঁদতে লাগল। নেহা এখন বুঝে গিয়েছিল যে ওর সব খেলা খতম। ও কাদার নাটক বন্ধ করল, আর হঠাৎ ওর গলার সুর বদলে গেল। ও নির্লজ্জতার সব সীমা পার করে নিজের জায়গায় টান টান হয়ে দাঁড়িয়ে গেল এবং ঘৃণা ভরা চোখে আমার দিকে তাকাতে লাগল। হ্যাঁ হ্যাঁ, করেছি আমি এসব, ও চিৎকার করে উঠল, কারণ আমি তোমাদের পচা পুরনো ধ্যানধারণার বাড়িতে হাঁপিয়ে বাঁচতে পারছিলাম না। রোহন একটা দুর্বল লোক যে সবসময় তোমার আঁচলে বাধা থাকে। আমার ভাগের জীবনটা চাইছিল, আর তার জন্য আমার টাকা দরকার ছিল। তুমি এমনিতেও কয়েক বছরের মধ্যে মরেই যাবে, তো যদি তোমার টাকা আমি আগে পেয়ে যেতাম তবে এতে ভুল কি ছিল? ওর এই জঘন্য চিন্তা আর নির্লজ্জতা শুনে দেশপাণ্ডেজি নিজের চশমা খুললেন এবং খুব কঠোর গলার আওয়াজে বললেন, মিসেস নেহা, আপনি এই মুহূর্তে যা স্বীকার করছেন তা আইনের নজরে ক্রিমিনাল এক্সটর্শন বা অপরাধমূলক জোর জবরদস্তি, ফরজারি বা জালিয়াতি, আর ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বা অপরাধমূলক বিশ্বাস ভঙ্গের পর্যায়ে পড়ে। এই সব অপরাধের জন্য আপনার কমপক্ষে 7 বছরের নন বেলেবল জেল হতে পারে। আর রইল কথা ওই ডাক্তার বিক্রমের, তো ওর মেডিকেল লাইসেন্স তো আমরা কাল সকালেই মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে বাতিল করিয়ে দেব। জেলের নাম শুনতেই নেহার সেই সমস্ত দাপট, সেই সব দম্ভ এক নিমেষে উধাও হয়ে গেল।
ওর মুখ এখন ভয়ে সাদা হয়ে গিয়েছে। ও জানত যে ওর সামনে দাঁড়িয়ে থাকা মানুষগুলো কোনো ইয়ার্কি করছে না। ওর বিরুদ্ধে সব প্রমাণ এই টেবিলে রাখা ছিল। ও কাঁপতে লাগল আর রোহনের দিকে পা বাড়াল। রোহন, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম, প্লিজ আমাকে পুলিশের কাছে পাঠিও না। রোহন ঝট করে নিজের হাত সরিয়ে নিল, যেন ওকে কোনো বিষধর সাপ ছুঁয়ে ফেলেছে। ও মেঝে থেকে উঠল, ওর চোখ লাল ছিল আর মুখ চোখের জলে ভেজা ছিল। ও নেহার দিকে এমনভাবে তাকালো যেন ও কোনো আবর্জনা। আমার ঘর থেকে বেরিয়ে যা। রোহনের গলার আওয়াজ এতটাই ধীর আর শীতল ছিল যে পুরো ঘরে একটা কাঁপুনি দিয়ে গেল। এই মুহূর্তেই আমার ঘর থেকে বেরিয়ে যা নেহা, আজ থেকে আর আমাকে নিজের মুখ দেখাবি না। আমি মাঝখানে হস্তক্ষেপ করে একজন বিচারকের মতো নিজের চূড়ান্ত রায় শোনালাম। এত সহজে নয় নেহা, তুই এই ঘর থেকে তো যাবি, কিন্তু আমার শর্তে। আমি মীরার দিকে তাকালাম। মীরা তার ব্যাগ থেকে কিছু আইনি কাগজপত্র বের করে টেবিলের ওপর রাখল। তোমার কাছে মাত্র দুটো রাস্তা আছে নেহা, আমি খুব স্পষ্ট এবং কঠোর স্বরে বললাম। প্রথম রাস্তা, তুমি এখনই রোহনের সাথে মিউচুয়াল কনসেন্ট ডিভোর্স বা পারস্পরিক সম্মতিতে বিবাহ বিচ্ছেদের কাগজে সই করবে। এই ডিভোর্সে তুমি কোনো প্রকার ঘোরপোষ বা সম্পত্তির অংশ দাবি করতে পারবে না। গত 6 মাসে তুমি ইউপিআইয়ের মাধ্যমে আমার অ্যাকাউন্ট থেকে যে ৮২,০০০ টাকা চুরি করেছ তা ২৪ ঘন্টার মধ্যে আমার অ্যাকাউন্টে ফেরত কাটাবে। আর তুমি ওই ডাক্তার বিক্রমকে ফোন করে বলবে যে সে যেন শহর ছেড়ে চলে যায়। যদি তুমি এসব চুপচাপ করে দাও তবে আমি এই ছবিগুলো এবং ট্র্যাকারের এই ডেটা পুলিশকে দেব না। আমি এক মুহূর্ত থামলাম এবং তারপর তার চোখের দিকে তাকিয়ে নিজের কথা শেষ করলাম। আর দ্বিতীয় রাস্তা, তুমি এখনই এখান থেকে বেরোবে আর 15 মিনিট পর পুনে পুলিশ তোমার হিঞ্জেওয়াড়ির ফ্ল্যাটে তোমাকে এবং তোমার ওই প্রেমিক ডাক্তারকে জালিয়াতি ও মানসিক নির্যাতনের অভিযোগে হাতকড়া পরাতে চলে আসবে। সিদ্ধান্ত তোমার। তোমার ভবিষ্যৎ এখন এই টেবিলে রাখা কলমের নিখের ওপর টিকে আছে। ঘরে তখন শুধু দেয়াল ঘড়ির টিকটিক শব্দ শোনা যাচ্ছিল। নেহার নজর টেবিলের কাগজগুলো, ছবিগুলো এবং মীরার হাতে থাকা ফোনের ওপর ঘুরছিল। সে বুঝতে পেরেছিল যে সে চারদিক থেকে এমন এক আইনি ও নৈতিক জালে ফেসে গিয়েছে যা সে নিজেই বুনেছিল। তার দম্ভ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। তার পালানোর কোনো পথ ছিল না। সে কাঁপা কাঁপা হাতে টেবিল থেকে কলমটা তুলে নিল। তার চোখ থেকে হাড়ের জল কাগজের উপর পড়ছিল। সে একটি শব্দও না বলে, কোনো শর্ত না রেখে সেই ডিভোর্সের কাগজে নিজের দস্তখত করে দিল। যে কাগজে আমি নিজের মৃত্যু আর ঘর ছাড়া হওয়ার সই করতে চলেছিলাম, আজ সেই টেবিলে আমার শত্রুরা নিজেদের হারের নথিতে সই করে দিল। আমার জমি, আমার টাকা আর সব কিছুর ওপরে আমার সম্মান আমার কাছে ফিরে এলো। কিন্তু আমার ছেলের যে দুনিয়া উজাড় হয়েছিল তা গুছিয়ে নিতে এখনো অনেক সময় লাগার ছিল। যাই হোক, এটা ছিল সেই আরোগ্য, সেই মেরামত যা কোনো ডাক্তারের ক্লিনিকে হয় না, বরং মানুষের নিজের ভেতরের সাহস থেকে তৈরি হয়। আমি আমার জীবনের এই নতুন এবং নিরাপদ অধ্যায়টি পুরোপুরি উপভোগ করছিলাম, এটা জেনে যে নিজের আত্মসম্মান রক্ষার জন্য আমি যে মূল্য দিয়েছিলাম তা আমার শান্তির কাছে কিছুই ছিল না। সেদিন রাতে নেহা যখন আমার পৈতৃক বাড়ির চৌকাট পার হয়ে বাইরে গেল, তখন তার পায়ের আওয়াজের সাথে দরজা বন্ধ হওয়ার যে শব্দটা এলো তা শুধু কাঠের ফ্রেমের ধাক্কা খাওয়ার শব্দ ছিল না। ওটা ছিল সেই দম বন্ধ করা পরিবেশ, সেই প্রতারণা আর সেই বিষাক্ত ছায়ার চিরতরে শেষ হয়ে যাওয়ার শব্দ, যা গত 2 বছর ধরে আমার বাড়ির শান্তি গিলে খেয়েছিল। ঘরে এখন শুধু আমি, আমার ভেঙে পড়া ছেলে রোহন, মীরা, দেশপাণ্ডেজি আর কদম কাকা বাকি ছিলেন। নেহার যাওয়ার পর কদম কাকা এবং 2 আইনজীবীও খুব নীরবে আমাদের কাছ থেকে বিদায় নিলেন। তারা জানতেন যে এই বাড়িকে এখন কোনো আইনি পরামর্শের নয়, বরং মা ও ছেলের মাঝখানের সেই গভীর ক্ষতগুলো ভরিয়ে তোলার প্রয়োজন যা এই ষড়যন্ত্র দিয়েছিল। ওদের যাওয়ার পর রোহন ওখানেই মেঝেতে বসে রইল। ওর চোখ লাল ছিল, আরও শূন্যে তাকিয়েছিল। ওর পুরো অস্তিত্ব এই সত্যের নিচে চাপা পড়ে গিয়েছিল যে স্ত্রীর প্রেমে অন্ধ হয়ে ও নিজের জন্মদাত্রী মাকে সন্দেহ করেছিল, তাকে মানসিকভাবে অসুস্থ ভেবেছিল আর তার ফোনে গোয়েন্দাগিরির সফটওয়্যার বসিয়েছিল, সেই স্ত্রী ওকে একটা ঘুঁটির মতো ব্যবহার করেছে। আমি ধীরে ধীরে সোফা থেকে নিচে নামলাম আর মেঝেতে আমার ছেলের পাশে বসলাম। আমি ওর কাঁপতে থাকা হাতগুলো নিজের হাতে তুলে নিলাম। রোহন যেমনি আমার হাতের স্পর্শ পেল, ও ফুঁপিয়ে কাঁদতে লাগল। ও নিজের মাথা আমার কাঁধে রেখে শিশুদের মতো ডুকরে কেঁদে বলল, মা, আমাকে ক্ষমা করে দাও,
আমি কত বড় অন্ধ আর বোকা ছিলাম। আমি তোমার সেই মমতাকে সন্দেহ করেছি যে আমাকে একা কষ্ট করে বড় করে তুলেছে। আমি তোমার সাথে একজন অপরাধীর মতো আচরণ করেছি। আমি একজন খুব খারাপ ছেলে। মা, তুমি আমাকে কোনোদিন ক্ষমা করো না। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, রোহন, তুই খারাপ ছেলে নোস। তুই শুধু একটা খুব ধূর্ত আর লোভী ষড়যন্ত্রের শিকার হয়ে গিয়েছিলি। নেহা জানত যে তোর সবথেকে দুর্বল জায়গা হলো তোর আবেগ। ও তোর সেই দুর্বলতারই সুযোগ নিয়েছে। ও তোকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য আমার নামে বিষ উগড়ে দেয়নি, বরং ও খুব চাতুর্যের সাথে আমার স্বাস্থ্য আর আমার সুরক্ষার মিথ্যে নাটক সাজিয়েছিল। এটা কোনো সাধারণ ধোঁকা ছিল না রোহন, এটা ছিল খুব শিক্ষিত আর বিপজ্জনক এক মস্তিষ্কের চাল, যাকে গ্যাস লাইটিং বলা হয়। এতে মানুষকে নিজের ওপরই সন্দেহ হতে শুরু করে। আজ যা হলো তা শেষ নয়, বরং এটা এক নতুন শুরু। আমরা একে অপরকে হারানোর আগেই সত্যিটাকে ধরে ফেলেছি, এটাই আমাদের সবথেকে বড় জয়। সেই রাতে আমরা দুজন মেঝেতে বসে অনেকক্ষণ কথা বললাম। আমি ওকে বললাম কিভাবে আমার ফোন গরম হওয়া দেখে সন্দেহ হয়েছিল, কিভাবে আমি কদম কাথার সাহায্য নিয়েছিলাম, আর কিভাবে আমি নেহার গাড়ির পিছু নিয়েছিলাম। রোহন আমার প্রতিটি কথা শুনে অবাক হচ্ছিল যে তার ৬০ বছর বয়সী মা প্রযুক্তি আর আইনের এমন চমৎকার ব্যবহার করে সেই জালকে কিভাবে কেটে দিল, যা একজন অল্প বয়সী শিক্ষিত মেয়ে বুনেছিল। সেই রাতে রোহন তার হিঞ্জে বাড়ির ফ্ল্যাটে গেল না, ও আমার বাড়িতেই নিজের শৈশবের ঘরে ঘুমালো। অনেক বছর পর আমার মনে হলো যেন আমার আসল রোহন ফিরে এসেছে। পরদিন সকালে যখন আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম, আমার সেই ছোট সাধারণ কিপ্যাড ফোনে একটা বিপ শব্দ এলো। আমি স্ক্রিন দেখলাম, ওটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মেসেজ ছিল। আমার অ্যাকাউন্টে ৮২,০০০ টাকা এনইএফটির মাধ্যমে ট্রান্সফার করা হয়েছিল। নেহা পুলিশের ভয় আর জেলে যাওয়ার ভয়ে ২৪ ঘণ্টারও কম সময়ে সেই পুরো টাকা ফেরত দিয়ে দিল, যা ও আমার অ্যাকাউন্ট থেকে চুরি করেছিল। আমি সেই মেসেজ রোহনকে দেখালাম। রোহন এক গভীর দীর্ঘশ্বাস ফেলে বলল, মা, মীরা ম্যাডাম আমাকে সকালেই ফোন করেছিলেন। নেহা তার আইনজীবীর মাধ্যমে ডিভোর্সের আবেদনে নিজের সম্মতি জানিয়ে দিয়েছে। ও পরিষ্কার বলে দিয়েছে যে ও আদালতের বাইরেই মিটমাট চায়, আর ও আর কখনও আমাদের পথে আসবে না। পরে আমি মীরার কাছ থেকে এটাও জানতে পারলাম যে দেশপাণ্ডেজির একটি আইনি ধমকিতেই ডাক্তার বিক্রম এতটাই ভয় পেয়েছিল যে ও রাতারাতি নিজের কোরেগাঁও পার্কের ক্লিনিক বন্ধ করে দিল এবং কয়েক সপ্তাহের জন্য শহর ছেড়ে কোথাও আন্ডারগ্রাউন্ড হয়ে গেল। মন্দশক্তি যতই শক্তিশালী আর চতুর হোক না কেন, যখন সত্য পূর্ণ প্রমাণ আর নির্ভীকতার সাথে তার সামনে এসে দাঁড়ায়, তখন তা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। কিন্তু এই পুরো ঘটনা আমাকে জীবনের এক খুব কঠোর আর বাস্তব শিক্ষা দিয়ে দিয়েছিল। আমি বুঝতে পেরেছিলাম যে শুধু আবেগীয়ভাবে শক্ত হওয়া যথেষ্ট নয়, বরং আজকের এই ডিজিটাল আর প্রতারণাময় যুগে আর্থিকভাবে সচেতন আর সুরক্ষিত হওয়া সবথেকে বড় প্রয়োজন। সেই সপ্তাহের শুক্রবার আমি রোহনকে সাথে নিয়ে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আমার সেই পুরনো ব্রাঞ্চে গেলাম। আমি ব্যাংক ম্যানেজার যোশীজির সাথে দেখা করলাম আর ওনার কাছ থেকে একটা সুরক্ষিত সেফ ডিপোজিট লকার ভাড়া নিলাম। যখন আমি সেই লকার রুমে ঠান্ডা আর শান্ত পরিবেশে দাঁড়িয়েছিলাম, তখন আমার হাতে আমার পৈতৃক বাড়ির আসল রেজিস্ট্রির কাগজপত্র, আমার সব ফিক্সড ডিপোজিটের রসিদ আর আমার সেই উইল বা ইচ্ছাপত্র ছিল। আমি সেই সমস্ত গুরুত্বপূর্ণ নথিগুলোকে একটা ওয়াটারপ্রুফ এবং ফায়ারপ্রুফ ফাইলে ভরলাম। এর সাথেই আমি কদম কাকার দেওয়া সেই পেনড্রাইভটিও ওই ফাইলে রেখে দিলাম, যাতে নেহা ট্র্যাকার অ্যাপের সব ডিজিটাল ডেটা আর তার সেই নোংরা ষড়যন্ত্রের প্রমাণ ছিল। আমি সেই ফাইলটা লোহার ভারী লকারে রাখলাম আর ওটা বন্ধ করে দিলাম। লকারের দরজার সেই ভারী ক্লিক শব্দটা আমার কাছে মানসিক শান্তির প্রতীক ছিল। আমি একটা চাবি ব্যাংকে দিলাম আর দ্বিতীয় চাবিটা নিজের কাছে এক খুব গোপন জায়গায় সাবধানে রেখে দিলাম। এখন আমার জীবনের কোনো পরিশ্রম, কোনো সম্পত্তি, কোনো ট্র্যাকার অ্যাপ বা কোনো মিথ্যে মেডিকেল সার্টিফিকেটের মাধ্যমে কেড়ে নেওয়া সম্ভব ছিল না। আমি যোশীজিকে এই স্পষ্ট নির্দেশ দিলাম যে আমার অনুপস্থিতিতে বা আমার কোনো ডিজিটাল দস্তখতের মাধ্যমে আমার কোনো বড় এফডি যেন না ভাঙা হয়। আমি আমার অ্যাকাউন্টে ইউপিআই-এর লিমিট কমিয়ে মাত্র ৫,০০০ টাকা প্রতিদিন করে দিলাম, যাতে ভবিষ্যতে যদি কেউ আমার ফোন বা ওটিপি হ্যাকও করে নেয়, তবে সে যেন বড় কোনো অঙ্ক না তুলতে পারে। বিশ্বাস করো, কিন্তু সবসময় যাচাই করো, ট্রাস্ট বাট ভেরিফাই। এটা এখন আমার জীবনের নতুন আর সবথেকে কড়া নিয়ম হয়ে গিয়েছিল। আমি এখন শুধু এক সহজ সরল মা ছিলাম না, আমি আমার ঘর আর আমার পরিশ্রমের আসল রক্ষক হয়ে উঠেছিলাম। মাস কেটে গেল আর আমাদের বাড়ির পরিবেশ ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করল। রোহান এখন আমার সাথে অনেক বেশি সময় কাটাতে শুরু করেছিল। ও প্রতি উইকেন্ডে আমার বাড়িতে আসত, কিন্তু এখন কোনো সন্দেহ, কোনো নজরদারি বা কোনো মিথ্যে দুশ্চিন্তার কারণে নয়, বরং শুধু আমার সাথে শান্তির ২টা মুহূর্ত কাটানোর জন্য।
আমরা দুজনে মিলে রান্নাঘরে রান্না করতাম, পুরনো গল্প করতাম আর বিকেলে ব্যালকানিতে বসে চা খেতাম। রোহান সেই হিঞ্জে বাড়ির ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছিল, কারণ সেখানকার প্রতিটি দেয়াল ওকে নেহার সেই বিষাক্ত ধোকার কথা মনে করিয়ে দিত। ও এখন কোঠরুদেই আমার বাড়ি থেকে কিছুটা দূরে এক ভাড়ার অ্যাপার্টমেন্টে থাকতে শুরু করেছিল। ও নিজের জীবনকে আবার এক নতুন দিশা দিতে শুরু করেছিল। যে দূরত্ব নেহা নিজের চাতুর্য দিয়ে আমাদের মাঝে তৈরি করেছিল, তা এখন চিরদিনের জন্য শেষ হয়ে গিয়েছিল। রোহান এখন আমার আত্মনির্ভরতাকে সম্মান করত। আমি যদি কখনো বাজারে যেতাম বা কোনো বান্ধবীর সাথে দেখা করতে যেতাম, তবে ও আমাকে জিজ্ঞাসাবাদ করত না। ও জানত যে ওর মা কোনো দুর্বল বা সঠিয়ানো মহিলা নন, বরং এক অত্যন্ত মজবুত নারী, যিনি একার দমে নিজের পরিবারকে এক খুব বড় তুফান থেকে বের করে এনেছেন। আমাদের সম্পর্কের মধ্যে এখন এক নতুন গভীরতা, এক নতুন সম্মান আর এক নতুন ধরনের পরিপক্কতা চলে এসেছিল। কিন্তু আমার এই জয়, এই শান্তি শুধু আমার নিজের বাড়ির মধ্যে সীমাবদ্ধ থাকতে পারত না। এই পুরো ঘটনাটি আমার চোখ খুলে দিয়েছিল। আমি অনুভব করলাম যে আমাদের এই সোসাইটিতে আর এই পুরো শহরে না জানি কত এমন বৃদ্ধ বাবা মা হবেন, যারা প্রযুক্তির নামে, যত্নের নামে নিজেদেরই সন্তান বা আত্মীয়দের দ্বারা ঠকানো হচ্ছেন। আমার মনে আছে কিছু মাস আগে আমাদের সোসাইটিরই আরেক বৃদ্ধা মহিলা যোশিটাকি কাঁদতে কাঁদতে বলেছিলেন যে তার নাতি তার ফোন ঠিক করার বাহানায় তার অ্যাকাউন্ট থেকে ৮০,০০০ টাকা কোনো অনলাইন গেমিং অ্যাপে উড়িয়ে দিয়েছে। আমি বুঝতে পারলাম যে আমার কাজ শুধু নিজেকে বাঁচানো ছিল না। একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা হওয়ার সুবাদে আমার এটা কর্তব্য ছিল যে আমি আমার সমাজকে এই নতুন এবং অদৃশ্য বিপদের প্রতি সচেতন করি। আমি সোসাইটির কমিটির সাথে কথা বললাম আর প্রতি মাসের প্রথম রবিবার আমাদের ক্লাব হাউসে বৃদ্ধদের জন্য এক ডিজিটাল সচেতনতা চা পার্টির আয়োজন শুরু করে দিলাম। প্রথম দিন যখন আমি সেই হলে গেলাম, সেখানে সোসাইটির প্রায় ২০-২৫ জন বৃদ্ধ কাকু আর কাকিমা বসেছিলেন। আমি তাদের সামনে কোনো ভারী ভাষণ দিইনি। আমি শুধু আমার গল্পের কিছু অংশ তাদের সাথে ভাগ করে নিলাম, নেহা বা রোহনের নাম খারাপ না করেই। আমি তাদের এক খুব সহজ আর স্পষ্ট ভাষায় বোঝালাম যে আজকের দুনিয়ায় আমাদের স্মার্টফোন শুধু কথা বলার মেশিন নয়, বরং ওটা আমাদের সিন্দুকের চাবি। আমি তাদের দেখালাম কিভাবে নিজের ফোনে এক মজবুত পাসওয়ার্ড লাগাতে হয়। আমি তাদের বললাম যে যদি ব্যাংক থেকে কোনো SMS আসে যাতে কোনো লিঙ্ক থাকে, তবে সেটাতে যেন কখনো ক্লিক না করা হয়। আমি তাদের বোঝালাম যে OTP আপনার জীবনের সবথেকে গোপন নম্বর, যা আপনাকে আপনার নিজের ছেলে, মেয়ে বা কোনো ব্যাংক কর্মীকেও ফোনে বলা চলবে না। আমি তাদের স্মার্টফোনগুলোর সেটিংস চেক করলাম আর তাদের দেখালাম কিভাবে অনেক অ্যাপ আমাদের অজান্তেই আমাদের লোকেশন, GPS, আমাদের ক্যামেরা আর আমাদের মাইক্রোফোন ব্যবহার করে। আমি তাদের সেই সমস্ত ফালতু অ্যাপগুলো ডিলিট করতে সাহায্য করলাম যা তাদের প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তার জন্য বিপদ হতে পারত। তাই আমরা তো এই নতুন মেশিনের ব্যাপারে অশিক্ষিত, একদিন শর্মা কাকু বলেছিলেন। আমি হাসি মুখে জবাব দিয়েছিলাম, কাকু, মেশিন আমাদের চালায় না, আমরা মেশিনকে চালাই। যদি আপনার কোনো অ্যাপ বা কোনো মেসেজ বুঝতে অসুবিধে হয়, তবে ভয় পাওয়ার কোনো দরকার নেই। শুধু সেই ফোনটা ওখানেই বন্ধ করে দিন আর নিজের কোনো ভরসাযোগ্য মানুষ বা সরাসরি ব্যাংকে গিয়ে কথা বলুন। আর সবথেকে বড় কথা, আপনার ফোন কখনো কোনো আত্মীয় বা বন্ধুকে আনলক করে দেবেন না, সে আপনার যতই কাছের হোক না কেন। আপনার নিজস্বতা বা প্রাইভেসি আপনার অধিকার। আমার এই ছোট ছোট ক্লাসগুলোর খুব গভীর প্রভাব পড়তে লাগল। সোসাইটির বৃদ্ধরা এখন নিজেদের ফোন নিয়ে খুব সতর্ক হয়ে গিয়েছিলেন। যদি তাদের ফোনে কোনো সমস্যা দেখা দিত, তবে তারা সরাসরি আমার কাছে আসতেন বা কদম কাকার দোকানে যেতেন, কিন্তু কোনো অজানা মানুষকে নিজের ফোন দিতেন না। আমার ভেতরে এক অদ্ভুত তৃপ্তি আর শক্তি ভরে গিয়েছিল। আমি আমার জীবনের এক খুব ভয়ঙ্কর সময় দেখেছিলাম, কিন্তু সেই অন্ধকার আমাকে এক নতুন আলো দিয়েছিল। আমার এখন বার্ধক্য নিয়ে, একাকিত্ব নিয়ে বা কোনো ধোঁকা নিয়ে আর ভয় লাগত না। আমি এখন শুধু এক বিধবা বা এক মা ছিলাম না, আমি আমার সমাজের এক অত্যন্ত সক্রিয় এবং সম্মানিত সাইবার ওয়ারিয়ার হয়ে উঠেছিলাম। আমার পৈতৃক বাড়ির দেয়ালগুলো, যা কিছু সময় আগে পর্যন্ত এক ষড়যন্ত্রের সাক্ষী ছিল, তা এখন আমার সাহস আর আমার স্বাধীনতার সাক্ষী হয়ে গিয়েছিল। আমার দিনলিপি আবার আগের মতোই হয়ে গিয়েছিল, সকালের চা, খবরের কাগজ আর ব্যালকনির রোদ। কিন্তু এখন সেই চায়ের স্বাদে কোনো ভয় বা দমবন্ধ করা ভাব ছিল না, বরং এক খুব মিষ্টি আর শান্তিময় আত্মনির্ভরতার সুবাস ছিল। আজ যখন আমি পেছনে ফিরে তাকাই, তখন আমি গভীরভাবে অনুভব করি যে জীবন আমাদের যে সবথেকে বড়, সবথেকে তিতকুটে আর সবথেকে সত্য শিক্ষা দেয়, তা প্রায় কোনো স্কুল বা বই থেকে নয়, বরং আমাদের নিজেদেরই ঘরের চার দেয়ালের ভেতর থেকে আসে।
একজন মা হওয়ার খাতিরে আর ভারতীয় সংস্কারে বেড়ে ওঠা এক নারী হওয়ার খাতিরে আমি সবসময় এটাই ভেবেছিলাম যে আমার নিজের কোনো অস্তিত্ব নেই। আমার জীবন, আমার পরিশ্রমের উপার্জন, আমার সময়, আমার মমতা সবকিছুই শুধুমাত্র আমার ছেলের জন্য। আমি ভেবেছিলাম যে একবার বাচ্চারা বড় হয়ে যাক, ওদের বিয়ে হয়ে যাক, তবে একজন মায়ের কাজ শুধু ওদের আশীর্বাদ দেওয়া আর ওদের প্রতিটি সিদ্ধান্তকে মুখ বুঝে মেনে নেওয়া। কিন্তু সেই একটি ঘটনা, সেই একটি গোয়েন্দা ট্র্যাকার অ্যাপের নীল চকচকে আলো আমার এই 100 বছরের পুরনো সারল্য আর ভুল ধারণাকে চিরতরে চুরমার করে দিয়েছিল। আমি এটা শিখলাম যে ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাসের মানে অন্ধ হয়ে যাওয়া নয়। আপনি আপনার সন্তানদের দুনিয়ায় সবথেকে বেশি ভালোবাসতে পারেন, তাদের জন্য নিজের প্রাণও বাজি রাখতে পারেন, কিন্তু নিজের মর্যাদা, নিজের স্বাধীনতা আর নিজের আত্মসম্মানের চাবি কখনো কারো হাতে কোনো অবস্থাতেই সঁপে দেওয়া উচিত নয়, তা সে আপনার নিজের জন্ম দেওয়া সন্তানই হোক না কেন। যখন কথা আপনার পৈতৃক বাড়ির হয়, আপনার ব্যাংক অ্যাকাউন্টের হয় আর আপনার মানসিক শান্তির হয়, তখন সীমা নির্ধারণ করা বা না বলা কোনো স্বার্থপরতা নয়, বরং এটা আপনার নিজের অস্তিত্বকে বাঁচিয়ে রাখার, নিজের নিঃশ্বাসকে স্বাধীন রাখার সবথেকে বড় এবং জরুরি প্রয়োজন। আমি আমার আশেপাশে, আমার সোসাইটিতে আর এই পুরো সমাজে দেখেছি যে কিভাবে বাবা মায়েরা প্রায়ই লোকে কি বলবে, আত্মীয়দের মধ্যে কি কথা হবে বা পরিবারের সম্মান নষ্ট হবে এই ভেবে নিজেদের সন্তানদের বা পুত্রবধূদের সব ধরনের মানসিক, শারীরিক আর আর্থিক অত্যাচার মুখ বুঝে সহ্য করে যান। তারা নিজেদেরই তৈরি করা বাড়িতে এক অনাহুত অতিথি, এক বোঝা বা এক কয়েদির মতো কুঁকড়ে থাকেন, নিজেদের মৃত্যুর অপেক্ষা করতে করতে। কিন্তু এটা একেবারেই ভুল। যদি আপনি নিজে নিজের সম্মান না করেন, যদি আপনি নিজে নিজের অধিকারের জন্য, নিজের পরিশ্রমের টাকার জন্য না দাঁড়ান, তবে দুনিয়ার কোনো আদালত, কোনো সমাজ আপনার জন্য লড়বে না। একজন মায়ের মন খুব নরম হয়, কিন্তু যখন কথা তার নিজের সুরক্ষা আর তার সন্তানের সঠিক ভবিষ্যতের হয়, তখন সেই মনকে লোহার থেকেও বেশি শক্ত হতে হয়। আমার এই ভয়াবহ অভিজ্ঞতা আর আগুনের নদী পার হওয়ার পর আমি কিছু এমন কড়া আর ব্যবহারিক নিয়ম শিখেছি, যা আমি আজ প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে চাই, যাদের চুল রোদে নয়, বরং অভিজ্ঞতা আর সংগ্রামের ভাট্টিতে সাদা হয়েছে। সবথেকে প্রথম আর সবথেকে জরুরি কথা এই যে কখনো কোনো অবস্থাতেই নিজের আর্থিক স্বাধীনতা অর্থাৎ নিজের টাকার পুরো নিয়ন্ত্রণ কারো হাতে দেবেন না। যতক্ষণ আপনার শরীরে নিঃশ্বাস চলছে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার সম্পত্তির কাগজপত্র, আপনার ফিক্সড ডিপোজিট আর আপনার পেনশনের উপর শুধুমাত্র আপনার নিজের আইনি ও মানসিক অধিকার থাকা উচিত। কোনো আইনি কাগজে বা কোনো পাওয়ার অফ অ্যাটর্নিতে না পড়ে, কোনো আইনজীবীকে না জিজ্ঞেস করে বা কারো আবেগীয় চাপে পড়ে কখনো স্বাক্ষর করবেন না। দ্বিতীয় কথা, যা আজকের যুগে সবথেকে বড় ঢাল, তা হলো আপনার মোবাইল ফোন। আপনার স্মার্টফোন আজকের সময়ে শুধু আত্মীয়দের সাথে কথা বলার বা ভিডিও দেখার বাক্স নয়, ওটা আপনার পুরো জীবনের সিন্দুক। নিজের ফোন কখনো কোনো মজবুত লক না লাগিয়ে কোথাও টেবিলের ওপর ফেলে রাখবেন না, এবং কাউকেও, তা সে আপনার নিজের ছেলে বা পুত্রবধূই হোক না কেন, তা চেক করার, সফটওয়্যার আপডেট করার বা ঠিক করার বাহানায় সঁপে দেবেন না। যদি আপনি আপনার ফোনে কোনো অদ্ভুত জিনিস লক্ষ্য করেন, যেমন ব্যাটারি হঠাৎ খুব তাড়াতাড়ি শেষ হওয়া, ফোন ব্যবহার না করা সত্ত্বেও গরম হওয়া বা ব্যাংক থেকে এমন কোনো অ্যালার্ট আসা যা আপনি করেননি, তবে তৎক্ষণাৎ সতর্ক হয়ে যান। ওটাকে অবহেলা করবেন না, বরং কোনো সাইবার বিশেষজ্ঞ, কোনো মেরামতকারী বা সরাসরি ব্যাংকের সাথে যোগাযোগ করুন। তৃতীয় কথা, যা সবথেকে বিপজ্জনক এবং যা প্রায়ই শিক্ষিত পরিবারগুলোতে মিষ্টি বিষের মতো ছড়িয়ে পড়ে, তা হল গ্যাস লাইটিং, অর্থাৎ আপনাকে মানসিকভাবে দুর্বল প্রমাণ করার খেলা। যদি আপনার বাড়িতে কোনো মানুষ বারবার প্রতিটি ছোট ছোট কথায় আপনাকে এটা অনুভব করানোর চেষ্টা করে যে আপনি জিনিসপত্র ভুলে যাচ্ছেন, আপনার মনে থাকে না, আপনি সঠিয়ে গিয়েছেন, অস্থিরমতি হয়েছেন বা আপনার মাথা এখন ঠিকঠাক কাজ করছে না, তবে তৎক্ষণাৎ সাবধান হয়ে যান। এটা প্রায়ই কোনো দুশ্চিন্তা হয় না, বরং এটা আপনার সম্পত্তি আর আপনার অধিকারকে আইনিভাবে কেড়ে নেওয়ার এক খুব বড় এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের প্রথম ধাপ হয়। এমন সময়ে ঘাবড়ে গিয়ে কাঁদার, নিজের উপর সন্দেহ করার বা ডিপ্রেশনে যাওয়ার বদলে চুপচাপ নিজের প্রমাণ সংগ্রহ করুন, ডায়েরি লিখুন, মানুষের সাথে মিশুন আর নিজেকে প্রমাণ করুন যে আপনি একদম ঠিক আছেন। আর সবথেকে শেষ কথা, কখনো কোনো বাইরের সাহায্য, যেমন কোনো ভালো আইনজীবী, কোনো পুলিশকর্মী বা কোনো বুদ্ধিমান মানুষের কাছে যেতে দ্বিধা করবেন না। ঘরের কথা ঘরে রাখার চক্করে মিথ্যে মর্যাদার নামে প্রায় মানুষ নিজের পুরো জীবন আর নিজের পুরো উপার্জন বরবাদ করে ফেলে। আপনার আত্মসম্মান যে কোনো মিথ্যে সম্পর্কের চেয়ে অনেক বড়।
আজ যখন সন্ধে নামছে আর আমি আমার সেই পুরনো পৈতৃক বাড়ির ব্যালকানিতে নিজের আরাম কেদারায় বসে আছি, তখন বাইরে থেকে বয়ে আসা ঠান্ডা হাওয়া আমাকে এক খুব গভীর প্রশান্তি দিচ্ছে। আমার হাতে আদা আর এলাচ দেওয়া চায়ের কাপ আছে, আর সামনে পুনে শহরের আকাশ কমলা, লাল আর গোলাপি রঙে রঙিন হয়ে উঠেছে। দূরে কোথাও কোনো পুরনো মন্দিরের ঘণ্টার ধীর শব্দ আসছে, যা মনকে এক অদ্ভুত শান্তি দিচ্ছে। আমার ডাইনিং টেবিলে এখন কোনো ট্র্যাকার অ্যাপওয়ালা গোয়েন্দাগিরি করা ফোন রাখা নেই, বরং আমার নিজের শর্তে, আমার নিজের আদর্শে বেঁচে থাকা এক স্বাধীন জীবনের বই খোলা আছে। রোহন এখন প্রায়ই আসে, আমরা একসাথে বসে খাবার খাই, পুরনো স্মৃতি তাজা করি আর ভবিষ্যতের কথা বলি। কিন্তু এখন আমাদের সেই কথাবার্তায়, আমাদের সেই দেখা সাক্ষাতে কোনো ভয়, কোনো সন্দেহ বা কোনো লুকানো ষড়যন্ত্র থাকে না। আমরা সেই ভেঙে যাওয়া বিশ্বাসের কাজকে আবার জুড়ে নিয়েছি, কিন্তু এইবার তার ভিত্তিতে কোনো অন্ধ মোহ বা দুর্বলতা নেই, বরং একে অপরের জন্য এক অত্যন্ত গভীর, স্বচ্ছ আর সত্য সম্মান আছে। আমি আমার ছেলেকে এক অত্যন্ত ভয়াবহ আর বিষাক্ত জাল থেকে বের করে আনলাম, আর নিজেকে এক দুর্বল, লাচার এবং অস্থিরমতি বুড়ির সেই মিথ্যে ইমেজ থেকে চিরতরে মুক্ত করে নিলাম। আমার বাড়ির দেয়ালগুলো আজও সেখানেই আছে, আমার পুরনো সোফা আজও সেখানেই রাখা আছে, কিন্তু এই বাড়িতে থাকা এই বাড়ির মালকিন সবিতা দেশমুখ এখন পুরোপুরি বদলে গিয়েছেন। সে এখন কারো ষড়যন্ত্রের, কারো লোভের শিকার নয়, বরং নিজের ভাগ্য আর নিজের সিদ্ধান্তের একমাত্র মালিক। আমার কাহিনী শুধু এক ধোঁকা খাওয়ার বা চোখের জল ফেলার কাহিনী নয়, বরং এটা সেই ছাই থেকে, সেই ধ্বংসস্তূপ থেকে পুনরায় উঠে দাঁড়ানোর কাহিনী, যেখানে মানুষ প্রায় ভেঙে পড়ে, হার মেনে নেয়। জীবন আমাকে এক খুব ভয়াবহ আর অন্ধকার মোড়ে এনে দাঁড় করিয়েছিল, কিন্তু আমি সেই মোড়ে ঝোঁকার বা হাঁটু গেড়ে বসার বদলে নিজের সাহসে নিজের জন্য এক নতুন, নিরাপদ আর আলোকিত পথ বানিয়ে নিয়েছি। আর এটাই আমার জীবনের সবথেকে বড় এবং সবথেকে সত্য জয়। আমার এই দীর্ঘ, তিতকুটে কিন্তু 100% সত্য কাহিনীকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য এবং এই পর্যন্ত আমার সাথে সফর করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি পুরোপুরি আশাবাদী যে আমার এই অভিজ্ঞতা, আমার এই একার লড়া সংগ্রাম আপনার হৃদয়ের কোনো না কোনো কোণকে নিশ্চয়ই ছুঁয়ে গিয়েছে, এবং হয়তো এমন কোনো বৃদ্ধ বা এমন কোনো মানুষের চোখও খুলে দিয়েছে যে আজও নিজেরই ঘরে, আপনজনদের মাঝেই কোনো এমন মিষ্টি এবং বিপজ্জনক ধোঁকার শিকার হচ্ছে। যদি আপনার আমার সাহস, আমার সময় নেওয়া সেই কড়া সিদ্ধান্ত আর আমার এই কাহিনী সত্যি বলে মনে হয়ে থাকে, তবে দয়া করে এই ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমি ভবিষ্যতেও এমন সাহস জোগানোর মতো সত্য এবং মাটির কাছাকাছি কাহিনী আপনার কাছে পৌঁছে দিতে পারি। আমাকে কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন যে যদি আমার জায়গায় আপনি হতেন এবং আপনি জানতে পারতেন যে আপনারই রক্ত আপনার গোয়েন্দাগিরি করেছে, তবে আপনি কি করতেন? আপনিও কি আমার মতো প্রমাণ সংগ্রহ করতেন, নাকি অন্য কোনো পথ বেছে নিতেন? আর হ্যাঁ, এটা জানাতে একদম ভুলবেন না যে আপনি আমার এই ভিডিওটি কোন শহর, কোন রাজ্য বা কোন গ্রাম থেকে দেখছেন। আপনার প্রতিটি লাইক আর প্রতিটি কমেন্ট আমাকে এটা অনুভব করায় যে এই সত্য আর আত্মসম্মানের লড়াইয়ে আমি আজ একাকী নই, বরং পুরো দেশ আমার সাথে দাঁড়িয়ে আছে। নিজের টাকার আর নিজের আত্মসম্মানের সব সময়, সব অবস্থায় খেয়াল রাখবেন। নমস্কার।